আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আন্তরিক দুঃখের সাথে বলতে চাই যে গতকালকে আপনাদের মাঝে আসতে পারি নাই। আর আসতে না পারার কারণটাও আপনারা জানেন যে গতকালকে আমাদের সকলের নয়নমণি এবং 18 বা 20 কোটি মানুষের মন ছোঁয়া যে মানুষটা আমাদের শহীদ শরীফ ওসমান হাদি জানাজা ছিল। এবং বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তীতে এত বড় গ- গণজমায়েত, এত বড় মানুষের ঢল বাংলার ইতিহাসে আর কখনো হয় নাই। ইনকেলাব জিন্দাবাদ। তো এই যে মানুষের মন জয়, এই মন জয়টা তো এমনি এমনি হয় নাই। এই মন জয় হয়েছে, মন ছুঁয়েছে আহ, তার কর্মে। মনটা ছুঁয়েছে তার কর্মে, মনটা ছুঁয়েছে তার আহ, মানুষের ভালোবাসায়। মানুষের ভালোবাসাটা তখনই পেয়েছে যখন সে মানুষের জন্য কাজ করেছে। মানুষের জন্য কাজ করাতে মানুষের আহ, মৌলিক অধিকারের জন্য, ন্যায্য অধিকারের জন্য, ইনসাফের অধিকারের জন্য সে কাজ করেছে, বিধায় মানুষের মন জয় করেছে। চাঁদাবাজি করলে তো পাইতো না, গুন্ডামি করলে তো পাইতো না, মাস্তানি করলে তো পাইতো না, অন্যের হক মাইরে খেলে তো পাইতো না। সে একমাত্র মানুষের মন জয় করেছে মানুষের জন্য কাজ করার জন্য। সে মানুষের জন্য কাজ করেছে বিধায় তাকে দলমত নির্বিশেষে বাংলার সকল জনগণ, মা বোন, ভাই আত্মীয় স্বজন যা ছিল, যে যেখানে ছিল সেখান থেকেই তার জন্য দোয়া করেছে, তাকে মনে প্রাণে ভালোবেসেছে। আর এই মনে প্রাণে ভালোবাসার কারণটা হচ্ছে একমাত্র মানব সেবার জন্য কাজ করেছে সে। জুলাই বিপ্লব, ইনসাফের রাজনীতি, সহানুভূতির রাজনীতি, আদর্শিক রাজনীতি এবং সাংস্কৃতিক রাজনীতি, যেটা বাংলার গণমানুষের দাবি। ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই। তো গতকালকে যখন আমি তার জানাজায় গেলাম, আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। প্রত্যেকটা কথার ভিতরে চোখের পানি ধরে রাখতে পারিনি, কিছু স্লোগান দিয়েছিলাম। এবং তার এই যে গণজোয়ার, গণঢল, গলাটা বসে গেছে, যার কারণে গতকালকে আসতে পারিনি। তো মানুষের জন্য কাজ করলে মানুষ মানুষের জন্য কাঁদে। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু? গানটা তো সবাই জানেন, ভূপেন হাজারিকার গান। তো তার যে গান, সেই গানের কর্ম, গানের ধর্ম, গানের অর্থ সবকিছু আমাদের হাদির ভিতরে ছিল। তাকে নির্বাচনী প্রচারণার সময় ময়লা পানি মেরেছে। আমরা হইলে যে ময়লা পানি মারছে তার 14 গোষ্ঠী উদ্ধার করতাম, তার মেরে হাড্ডি গুঁড়া করে দিতাম। আর সেখানে আমাদের এই ওসমান হাদি দেখাইছে যে সহানুভূতি কি জিনিস, সহনশীলতা কি জিনিস, মানবিক দৃষ্টি কি জিনিস, মনুষ্যত্ব কি জিনিস। সেই জিনিসটাই সে প্রমাণ করেছে যে ভাই আরো মারেন পানি, আরো ময়লা পানি মারেন, আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হওয়া পর্যন্ত মারেন। এই যে ভালোবাসা, এই যে মানবিকতা, এই যে সহনশীলতা, এই যে মানে মানব চরিত্র, সেটা ছিল আমাদের হাদির চরিত্রে। সেটা ছিল আমাদের হাদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রতিহিংসা নয়, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছে, সে যেই আদর্শিক মানুষগুলোর কথা বলেছে, এই যে সে যে মানবিক কথা বলেছে, মানুষের কথা বলেছে, সে দলমত নির্বিশেষে, এমনকি আওয়ামী লীগের যারা ছিল, ভালো ছিল, যারা আওয়ামী লীগেরও ভালো ছিল, অপকর্মে ছিল না, চুরি চামারি করে নাই, লুটপাট করে নাই, মানবিক ছিল, তাদের পক্ষেও কথা বলেছে। এইটা হচ্ছে ইনসাফের রাজনীতি। সে ইনসাফের রাজনীতিটা কি জিনিস সেটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সে দেখিয়ে দিয়েছে মানুষ মানবিক কতটা হতে হয়। একটা দলের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই দলের ভিতরে যে নির্যাস ভালো জিনিস আছে তাদের পক্ষে কথা বলেছে। খারাপের
কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে নষ্ট হতে দিবে না বলেছে। সে বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শিক দল, সেই দলকে সে বিপথে যেতে দিবে না বলেছে। সে বলেছে এই দেশের শত্রু যারা তাদের প্রতিহত করো, ভারতের আধিপত্য প্রতিহত করো, সন্ত্রাস নির্মূল করো। এই যে মানব চিত্র, মানব দৃষ্টি, এমনকি তার প্রতিপক্ষ প্রার্থী যে বিএনপির মির্জা আব্বাস সাহেব যখন প্রশ্ন করেছে যে তুমি কি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করেছো, সে কি সুন্দর জবাব দিয়েছে যে আমি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন কেন করব, আমি এমপি হব, আমি স্বপ্ন দেখি জাতিসংঘের মহাসচিব হব। এই যে তার স্বপ্ন, এই যে তার বিশাল আশা, এই যে তার বিশাল চাওয়া, সে তো চাঁদাবাজির স্বপ্ন দেখে নাই, সে তো সন্ত্রাসীর স্বপ্ন দেখে নাই, সে তো জুলুমের স্বপ্ন দেখে নাই। সে স্বপ্ন দেখছে একটা আদর্শিক স্বপ্ন, সে স্বপ্ন দেখছে একটা ইনসাফের স্বপ্ন, সে দেখেছে একটা ন্যায় নীতির স্বপ্ন। আজকে তার মৃত্যুর পরে তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, অথচ উচিত ছিল তার জীবিত থাকাকালীন তার এই আদর্শিক ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা হারানোর পরে বুঝি কি হারাইছি, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, চোখ থাকতে চোখের মর্ম বুঝি না। আমরা চোখ থাকতে চোখের মর্ম বুঝি না, আমরা মানুষের সমালোচনা ছাড়া কিছু বুঝি না। এই হাদির মৃত্যুকে নিয়ে যারা হাসাহাসি করছে তারা কোন কোন মাটির মানুষ? তারা মাটির মানুষ হতে পারে না, তারা নোংরা কাদার মানুষ, তারা জঘন্য, যেটা বলবো জঘন্য বীর্য থেকে তৈরি মানুষ, তারা কাপুরুষের তৈরি মানুষ। তারা মানুষ হতে পারে না যারা হাদি সম্পর্কে যারা হাসির রিয়াক্ট দেয়, যারা বাজে মন্তব্য করে। এমন একটা আদর্শিক মানুষ হাজারে নয়, লাখে নয়, কোটিতে কোটিতে একটা হাদি জন্ম নেয়, কোটিতে কোটিতে হাদি একটা জন্ম নেয়। সেই মানুষটাকে আমি হারাইছি, আমরা হারাইছি, আমাদের দেশ হারাইছে, সারা পৃথিবী হারাইছে। সে উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের এই বাংলার জমিনে, একটা উজ্জ্বল নক্ষত্র আমরা হারাইছি। এবং যাকে হারাইছি, যারা তাকে এই পৃথিবী থেকে বিতাড়িত করেছে, তারা আমরা জানি কে। এই বাংলাদেশে এই ধরনের ঘটনা আজকে নতুন না। সেই স্বৈরাচার হাসিনার সময় ডিজিএফআই এর মতো একটা এই রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রীয় সিকিউরিটি বাহিনীর হাতে এইভাবে অনেক গুম খুন হত্যা হয়েছে। আমি সন্দিহান, এবং এটাই ইঙ্গিত করে, তাই তো হচ্ছে, একটা খুনি মার্ডারার একটা দেশ থেকে এত সিকিউরিটির ভিতরে কিভাবে চলে যায়, কিভাবে পালায়। এই ভারত গেছে, এইটাও আমার কাছে নাটকীয় ঘটনা মনে হয়। এবং সে যে তাকে যে যারা যদি যেও থাকে, তাকে যারা পার করেছে তারাও আইন শৃঙ্খলা বাহিনীর ছাড়া এটা কোনোদিনও সম্ভব না। একটা সন্ত্রাস খুনি মার্ডারার দিনে দুপুরে খুন করে দেশ থেকে পালিয়ে যায়, এটা অসম্ভব ব্যাপার। হয়তোবা এই দেশেই সে লুকিয়ে আছে, এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেই লুকিয়ে আছে। এমনকি তাকে হয়তোবা মেরেও ফেলতে পারে, কেননা সে জীবিত থাকলে তাকে ধরতে পারলে আসল যেই ক্রিমিনাল আছে তাদের চেহারা ভেসে আসবে, বা যাদের ইশারা ইঙ্গিতে সে হত্যা করেছে তাদের রূপ বেরিয়ে আসবে, বিদায় হয়তোবা তাকে মেরে ফেলতে পারে। যাই হোক, গতকালকে একটা আবৃত্তি করেছিলাম, আবারও সেই কবিতাটা নিজের হাতে লিখেছি। সেই কবিতাটা আমি আরেকবার আপনাদেরকে পড়েই তারপরে আমাদের যে এই বাজারের লড়াইয়ে যে সংগ্রামে আমি নেমেছি সেই সংগ্রামের কথা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, গতকালকে যে কবিতাটা আমি আবৃত্তি করেছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে আবৃত্তিটা করেছি, সেটা হয়তো বা সুন্দর হয়নি, চেষ্টা করি আরেকবার। আমি আবরার ফাহাদ, আমি আবু সাইদ, আমি এই বাংলার ওসমান হাদি, আমি বাংলার মুক্ত বাতাসে ছড়াই বিপ্লব, আমার ধ্বনিতে বাংলার শকুরেরা থর থর করে কাঁপে সব। আমি এই বাংলার বীর পুরুষ, ঘাতকেরা আমার পিছন থেকে গুলি চালায়, বাংলার দুশ্মন কাপুরুষ। ওরা জানে না, ওরা জানে না আমার কোনো মৃত্যু নাই, ওরা জানে না আমি এই বাংলায় হাজারো ওসমান হাদি জন্মাই। তোরা আমায় যত মারবি, তোরা আমায় যত মারবি, বারবার তোরা হারবি। এই বাংলায় গাদ্দার তোরা, তোদের হবে না কবু ঠাই। আমি এই বাংলার ওসমান হাদি।
এই কবিতাটা আমি গতকালকে লিখেছিলাম, গতকালকে আবৃত্তি করেছি, কিন্তু আবৃত্তিটা ভিডিও আকারে দিয়েছি, সেভাবে পড়তে পারিনি আসলে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে পড়েছিলাম, হয়তো সুন্দর হয়নি। চেষ্টা করেছি এখন আপনাদেরকে সেই কবিতাটি পড়ে শোনানোর জন্যই আমি এই যে বক্তব্যটা রেখেছি, হাদির স্মরণে, হাদির জন্য এই কবিতাটা লিখেছি। এবং আমাদের সকলের একটা জোর দাবি হওয়া উচিত, হাদির নামে, আমাদের শহীদ শরীফ ওসমান হাদির নামে একটা ইনস্টিটিউট করা, হাদির জীবন বৃত্তান্ত এবং হাদির জীবনের যত ঘটনা আছে, আন্তপাদ্য যা আছে সব কিছু, তার একটা ইনস্টিটিউট এবং তার জীবনীর উপর একটা বই, এটা তো হবেই ইনশাল্লাহ। এবং এই বই তাদের আমাদের সকল বাংলার আগামীর প্রজন্ম থেকে প্রজন্ম যেন হাদিকে চিনে, প্রজন্মের পর প্রজন্ম যেন আমাদের এই শরীফ ওসমান হাদিকে চিনতে পারে, জানতে পারে, এবং বাংলার সকলের হৃদয়ে যেন এই হাদি গেঁথে থাকে, সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে। আমি আমার আপামর জনতা, বাংলার সকল জনতার পক্ষ থেকে আমি এই জোর দাবি জানাই। এবং আমার জোর দাবির সাথে আপনারা একাত্মতা পোষণ করে আমি যে পোস্টটা করেছি, সবার কাছে অনুরোধ রইল সে পোস্টটা সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। ইনশাল্লাহ আমি হাদিকে নিয়ে আরও কবিতা লিখব, আমি আরও কবিতা লিখব ইনশাল্লাহ। রুহুল ভাই, আমি এই কবিতাটা সুন্দরভাবে পাঠ করে আবারও পোস্ট করব। গতকালকে আমি সেভাবে পড়তে পারিনি, একটা জানেন যে একটা শোকাহত জায়গা থেকে কবিতাটা পড়েছিলাম। তো যেহেতু আজকে আমাদের সবাই আছেন, আপনাদের জন্য কবিতাটা আবারও পড়লাম। এবং এই ভিডিওটা, আমার এই লাইভটা সবাই শেয়ার করে দেন যেন সবার কাছে ছড়িয়ে পড়ে। আর এইটা তো আমি ইনশাল্লাহ আরও ওসমান হাদিকে নিয়ে আরও লিখব, আরও কবিতা তার জন্য আমি লিখব, এবং তার জীবনী সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখার চেষ্টা করব যদি সময় পাই। ব্যস্ত মানুষ, জানেন, আপনাদেরকে নিয়ে আমি আপনাদের পাশে এই শেয়ার বাজারের সংগ্রাম নিয়ে দাঁড়িয়েছি আজকে 8 মাস যাবৎ। এই 8 মাস যাবৎ শত অসুস্থ থাকুক, এই কাশি নিয়ে, অসুস্থ নিয়ে যত কিছু হয়েছে, আপনাদের ছেড়ে যাইনি আমি। সেই জায়গা থেকে, এই বাজারের জায়গা থেকে আমি আপনারা এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভাইদের, আমি হয়তো বা হাদির মতো হতে পারবো না, হয়তো বা আমি হাদির জায়গায় পৌঁছাতে পারবো না, আমি হাদির মতো অত উচ্চ শিক্ষিত ছেলেও না। আমাদের এই রত্নকে হারিয়েছি আমরা। হাজার বছরের যদি বলি, হাজার বছরের এক বাঙালিকে হারিয়েছি। এই বাংলাদেশে এরকম হাদি আবার কবে পাবো, কবে জন্মাবে? এই জুলাই বিপ্লবের ভিতরেই এই জুলাই বিপ্লবের ভিতরেই কত জুলাই যোদ্ধা ছিল, তার মধ্যে হাদি ছিল এক অমূল্য রত্ন। এই হাদি ছিল এক অমূল্য সম্পদ, যে কারো কাছে বিক্রি হয় নাই। আমরা দেখেছি জুলাই আন্দোলনে বহু বহু ছাত্র নেতারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, জুলাই বিপ্লবকে ধ্বংস করেছে। কিন্তু হাদিকে কেউ কিনতে পারে নাই। সারা পৃথিবীর সম্পদ দিয়েও হাদিকে কেউ কিনতে পারে নাই। সে তার জীবন দিয়ে প্রমাণ করে গেছে সে কতটা সত্য, কতটা নির্ভুল, কতটা নিষ্পাপ এবং কতটা মানবিক। তার জীবন দিতে হয়েছে এই শুধু তাকে প্রমাণ করতে। ওই যে কাদম্বিনী গল্পটা পড়েছেন না, কাদম্বিনী, কাদম্বিনীকে প্রমাণ করতে, মরিয়া প্রমাণ করিতে হয়েছে। তো এখানে আমাদের দেশে এই হাদিরা মরে প্রমাণ করে যে তারা দেশপ্রেমিক। আর লুটেরা, খুনেরা, ডাকাতেরা এই দেশ থেকে সম্পদ লুট করে বিদেশ পাচার করে, তারা রাজকীয় হালাতে থাকেন, ভাবেন যে এটাই সুখ। না, নীল নক্ষত্রের মতন উজ্জ্বল তারা হয়ে আজীবন জ্বলবে আমাদের হাদি। সেই দোয়া এবং কামনা, এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক, আমিন। পৃথিবীতে আমরা যে টাইমিংয়ের ভিতরে আছি, এটা ঘড়ির কাঁটা রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা হয়। কিন্তু আমরা যে স্পেসের ভিতরে আছি, যে পৃথিবীর স্পেসের ভিতরে আছি, সেই স্পেসের বাইরে গেলে কোনো টাইম লিমিটেশন নাই। অনন্তকাল, অনন্তকাল নক্ষত্রের মতো জ্বলে থাকবে আমাদের হাদি,
অনন্তকাল নক্ষত্রের মতো জ্বলে থাকবে আমাদের হাদি। এই দুনিয়া এবং আখেরাত, দুনিয়া তো একটা ক্ষণিকের মেহমান আমরা। তো সে তার যেই কথাটা বলেছে, কথা বলেছে যে 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, 50 বছর বেঁচে লাভ নাই। কেউ তার তার যেই কামনা ছিল, তার যে বাসনা ছিল, আল্লাহ তাকে প্রমাণ করেছে। আল্লাহ তাকে প্রমাণ করেছে। ইনশাআল্লাহ আমি আমার ভাই বোনদের যারা আছেন এই বাজারের, এখান থেকে লড়াই করছি। আমি আসলে ফেসবুকে আগেও কবিতা লিখতাম, আগেও বিদ্রোহী টাইপের কবিতা লিখতাম, গল্প লিখতাম, এবং প্রতিবাদী ভাষা আমার আজকের না ভাই। আমার হয়তো আপনারা আমার সাথে আজকে 7-8 মাস যাবৎ ছিলেন। তো আমার সেই প্রিভিয়াস সেই স্বৈরাচার হাসিনার আমলেও আমি প্রচুর প্রতিবাদী লেখা লিখতাম, এবং আমার একটা ফেসবুক আইডিও ডিজেবল করে ফেলেছে। এবং আমাকে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও, যারা আমাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, তারাও আমাকে পার্সোনালি নিষেধ করতেন। কিন্তু বিবেকের তাড়নায় অন্যায়ের প্রতিবাদ থেকে আমি থামতে পারি না। আমাকে এখনো আপনারা ভাই বোন যারা ভালোবাসেন, আমাকে অনেকে নিষেধ করেন, ভাই কি দরকার আছে লেখার। ভাই আমরা যদি প্রতিবাদ না করি কে করবে? কারণ এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের জনগণ আমরাই আমরা। এখানে বাহিরের তো কেউ নাই। তাই আমাদের শত্রুদের মোকাবেলা যদি আমরা না করি, তারা সংখ্যায় অল্প কিন্তু তাদের কমিউনিটি ইউনিটি শক্ত, যার কারণে তারা বারবার জিতে যাচ্ছে আর হেরে যাচ্ছে আমরা কোটি কোটি মানুষ। এটা আর হতে দেওয়া যায় না, এইভাবে আর চলতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সচেতন হই। সেই সচেতনতার কারণেই আপনাদের পাশে আমি এই শেয়ার বাজারে, যেহেতু আমি এই ব্যবসা করি, এই ব্যবসা রিলেটেড আপনারা যারা আছেন, যুগে যুগে বছরের পর বছরে যারা এখানে ঠকে আসছেন, নিজের পুঁজি হারাচ্ছেন, নিজের সম্পদ হারাচ্ছেন, নিজের পরিবার সমাজের কাছে আমরা যেই একটা ঘৃণার পাত্র হয়ে গেছে, শেয়ার ব্যবসার নাম শুনলেও ঘৃণা করে, সেই জায়গা থেকে একটা পরিবর্তনের, একটা পরিবর্ধনের এবং একটা নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে আমি সেই 8 মাস 9 মাস যাবৎ কাজ করে আসছি। আল্লাহ রহমতে আপনারা যারা আমার সাথে শুরু থেকে ছিলেন, এখন পর্যন্ত যারা আছেন, এবং নতুন নতুন যারা আসছেন, যারা আমাকে বুঝতে পারছেন, যারা আমাকে জানতে পারছেন, তারা আল্লাহ রহমতে অনেকটা সেভ আছেন। আমি গত সপ্তাহেও আপনাদেরকে বলেছি যে বাজারটা ইউটার্নের একটা জায়গা চলে আসছে, বাজারটা ইউটার্নের মোটামুটি একটা জায়গায় এসেছে, এখান থেকে ঘুরে যাবে। এই শুধুমাত্র আমাদের এই প্রাণপ্রিয় কলিজার টুকরা হাদির মৃত্যুর সংবাদে অনেকে হতাশা, আতঙ্ক, বা এই যে একটা ম্যানিপুলেশনের জায়গা থেকে ধাক্কা দিয়েছে বাজারটাকে। এবং এই এই কালপিটেরা, এই কিছু কালপিটেরা এই বাজারে প্রচার ছড়িয়েছে বাজারে 4300 আসবে। আমি গত সপ্তাহে বৃহস্পতিবারেও বলেছি, শুক্রবারেও বলেছি, আতঙ্কের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনাদের হাতে যে শেয়ারগুলো আছে, ভালো যেই স্টকগুলো আছে, আপনারা কেউ একটা শেয়ার সেল দিবেন না। কারণ আমরা এর আগেও অনেক পতন দেখেছি। আমরা আতঙ্কিত হয়ে অনেকে শেয়ার বিক্রি করেছি, পরবর্তীতে আপনাদের হাতের শেয়ারগুলো সব দাম বেড়েছে, বাড়েনি? তখনও বলেছি যে ভাই, শেয়ার হাত থেকে ছাড়া করবেন না, আজকে না হয় কালকে বাজার ঘুরবে। এখন যেটা আতঙ্কিত আছে মানুষ, এখন যেটা মানুষের ভিতরে ভয়ভীতি আছে, সেইটাই সেটাই এখন। প্লিজ ফোন দিবেন না রে ভাই, এই টাইমটাতে লাইভে আসি সবসময়, জানেন। উই ওয়ান্ট যে উইনার গ্রুপ যেটা আছে, এখান থেকে সবাই লিভ নিয়ে নেন। এরা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত জঘন্য। এরা মানুষকে সবচেয়ে, আপনারা সবাই যে গ্রুপগুলাতে আছেন, এই যে এই শেয়ার বাজারের গ্রুপগুলা, এইখানের মধ্যে সবচেয়ে বাস্টার্ড গ্রুপ হচ্ছে উইনার গ্রুপটা। এইখানে সব ক্রিমিনাল, এইখানে সব ধান্দাবাজ, এখানে সব প্যানিকবাজেরা আছে। এখানে যেগুলা অ্যাডমিন এবং অ্যাডমিনের সাথে আরও কিছু আছে, যেগুলা টোটালি বাস্টার্ড। এগুলা মানুষকে আতঙ্কিত করে। ওই যে খান জানি একটা আছে, এটা তো হচ্ছে মনে হয় মুদির প্রোডাকশন। এটা এটা প্রতিদিন একটা বাজে করে পোস্ট দেয়, প্রতিদিন মানুষকে একটা এত গালি খায়। এত মানুষের গালি খাওয়ার পরেও যেগুলার
কোনো ন্যূনতম লজ্জা শরম নাই। এগুলা বুঝতে হবে যে কত মানুষের জন্ম, এগুলা কত মানুষের বীর্য থেকে এগুলার জন্ম হয়েছে। এই বাজারে পুঁজিবাজারের বিনিয়োগকারী ভাই বোনদেরকে যারা প্যানিক সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে, ধ্বংসের জায়গা নিয়ে আসে, এরা যে কত বড় জানোয়ার। এবং এদের মা বাপ তুলে যে এত গালি খায়, এত গালি খাওয়ার পরেও এদের কোনো লজ্জা হয় না। বুঝেন তাদের কোন লেভেলের, এরা কোন লেভেলের, মানে কতটা নিকৃষ্ট প্রাণী এরা, যে এই বাজারে প্যানিক সৃষ্টিকারী। তো ওদের থেকে আপনারা সতর্ক থাকুন। এই পুঁজিবাজার নিয়ে যেই কোনো জায়গায় যত প্যানিক সৃষ্টি করুক, আপনারা সেদিকে গুজবে কান দিবেন না। বাজার যখন পড়ে, বলে যে এটা 4300-তে নামবে, এটা 3500-এ নামবে, এইখান থেকে নামবে, ওইখান থেকে নামবে। এই যে এই যে প্যানিক সৃষ্টি করতেছে যারা, এদেরকে জুতা পিটা করবেন এবং ইচ্ছা মতো গালিগালাজ করবেন। যেগুলা প্যানিক সৃষ্টি করবে ওইসব পোস্টগুলোর মধ্যে রিপোর্ট করবেন, রিপোর্ট করতে থাকবেন, এদেরকে পাত্তা দিবেন না। আসেন এবার বাজারের কথা বলি। গত বৃহস্পতিবার শুক্রবার আপনাদেরকে জোরালোভাবে বলেছি আপনারা কেউ শেয়ার সেল করবেন না। বাজার কিন্তু আসলে একটা পজিশন নিয়েছিল, কিন্তু জানেন যে এই একটা স্পর্শকাতর ঘটনা আমাদের হৃদয়ে, মানে হৃদয়ে স্পর্শকাতর একটা ঘটনা ঘটে গেছে। তারপরে এখনো পর্যন্ত ওই শত্রুরা, ওই শকুনেরা কিন্তু থেমে নেই। এই শকুনেরদের থেকে আমাদেরকে সবাইকে একটু সাবধানে থাকবেন। আমিন ভাই, আপনি একটু দেখবেন যে এই যে বাজারের যে প্যানিক সৃষ্টি করছে, আমি প্যানিক বাসদের বিরুদ্ধে কথা বলছি। বিশেষ করে উই ওয়ান গ্রুপ, গেইনার গ্রুপটা হচ্ছে একটা বেজন্মা গ্রুপ। এখানের অ্যাডমিন থেকে শুরু করে এগুলো আছে কালপিট। যদি কোনোদিন এগুলা আমার সামনে পাইতাম বা আমার সামনে আসতো, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিছি, আয় দেখি তোর কোন বাপ আছে, আমার সামনে এসে কথা বল। তুই কত বড় প্যানিক বাজার, কত বড় ইয়ে হয়েছিস। একমাত্র আল্লাহরের ছাড়া আর কারোর এই পৃথিবীতে ভয় পাই না। আমার সামনে এসে কথা বলুক এবং দেখি তার কত বড় বুকের পাঠা হয়েছে। এই প্যানিক বাসদেরকে ইচ্ছা মতো গালিগালাজ করবেন। আর উই ওয়ান গেইনার গ্রুপটা থেকে আপনাদের নিজ দায়িত্বে লিভ করেন। কেননা ওরা যে প্যানিক ছড়ায়, আপনাদেরকে আতঙ্কিত করায়। বাজার এখান থেকে যদি 500 পয়েন্টও পড়ে, আমি রাসেল ভয় পাওয়ার মতন কিছু নাই। কারণ আমি যে জিনিস শিখেছি, যে জিনিস জেনেছি, যে জিনিস অরিজিনাল মার্কেটের যে চিত্র আপনাদেরকে দেখিয়ে আসছি, এইখান থেকে আমাদেরকে হারানোর মতন শক্তি কারণ ইনশাল্লাহ। যদি বাজারকে রাখতে চায়, যদি বাজার করতে, এখানে বিজনেস করতে চায়, যারা আছেন, যারা আমার সাথে আছেন, যারা আমার লাইভে আছেন এবং পার্সোনাল বিজনেসে আছেন, সবাইকে, পার্সোনাল বিজনেস যারা আমার সাথে করেন, সবাই সবাই জানে যে আমি কি ধরনের মানুষ এবং কতটুকু স্ট্রং জায়গা থেকে আমি কাজ করি। এবং আপনারা লাইভে যারা আছেন আমার সাথে সবসময় অংশগ্রহণ করেন, এই বাজারে যারা বিনিয়োগকারী ভাই বোন আছেন, তাদের জন্য আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে শুধু ভালোবাসা, দোয়া ছাড়া আর কিছু চাইনি। তারপরেও অনেক সময় দুষ্টামি করে অনেক কিছু বলি, তখন আপনারা কিন্তু সুন্দরভাবে এই আমাকে ভালো বাজারে অনেক হাদিয়াও দিছেন। এই এই যে ভালোবাসা, সে আমার ওসমান ভাইকে মানুষ হাদিয়া যেভাবে দিচ্ছে, আপনারা অনেকে আমাকে হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে দোয়া, ভালোবাসা, এর চেয়ে পাওয়ার আর পৃথিবীতে কিছু নাই ভাই। তো আসেন আমরা এবার মার্কেট নিয়ে আলোচনা করি। মার্কেটের যেই কথাটা বলছিলাম, আপনারা আজকে দুপুরে আমার মার্কেট বাজার বিশ্লেষণটা অবশ্যই দেখেছেন। আমি বলেছিলাম গত বৃহস্পতিবার এবং শুক্রবারের লাইভেও বলেছিলাম যে বাজারটা 5,000, 4,700, 800 অথবা 5,000, 4,821। তো আজকে যে প্যানিকটা হয়েছে, হ্যাঁ, এখন এসপিসিএল কেনার জন্য ভালো পজিশনে আছে, জি ভাই। এবং এসপিসিএল আজকে তো যেটা চমৎকার জায়গায় আসছে, যেখানে এখানেও আমি আজকেও কিনেছি, ভালো রেটে পাইছি। এবং দেখছেন যে আপনারা আরডি ফুডটাকে নামাইতে পারছে আরো এক সপ্তাহ আগে, যখন বলেছিলাম 19 টাকার করে, সেখান থেকেও প্রফিট দিছে। আজও এত ঝড় তুফানের ভিতরে ফেলতে পারেনি। স্টক চয়েস যদি আপনার ভালো থাকে, এই বাজারে যত বড় পতনই হোক না কেন, আপনারা ইয়ে ভালো থাকতে পারবেন।
ডমিনেন্সের বিষয়টা আমি ওই যে সম্ভবত লাইব্রেরি আপনার ইন্ডেক্সেও আলোচনা করে দিয়েছি। তবুও আবার বলি, ডমিনেন্সটা একটা কারেকশন দিয়েছে, 29 টাকা থেকে 28 টাকার ঘরে আসছে, এখনো শক্ত অবস্থানে ধরে রাখছে। তো এটা আমার যেটা প্রেডিকশন, সেটা 32-33 টাকার দিকে যাবে ইনশাল্লাহ, যেহেতু একটা বিগ ভলিউমের পার্টিসিপেন্ট এবং বড় বড় পার্টিসিপেন্টদের আছে। জি আমিন ভাই, ভয়ের কোনো জায়গা নাই এখানে। বাজারে ব্যবসা করতে আসছেন, ভালো স্টক কিনছেন, আজ না হয় 3 মাস পরে 6 মাস পরে হলো আপনাকে রিটার্ন দিতে বাধ্য। সুতরাং আতঙ্কিত হয়ে নিজের হাতের ভালো শেয়ার ছাড়বেন না। তবে হ্যাঁ, বন্ধ কোম্পানি, দুর্বল কোম্পানি, গেমলিং কোম্পানি, যেগুলার মানে নিয়ে অতি উচ্চ মূল্যর কোম্পানি রেট থেকে আপনারা সবসময় বিরত থাকেন। সাপোর্ট জোনটা দেখে কিনেন এবং ফান্ডামেন্টাল রাইটসগুলো দেখে কিনেন। এর মধ্যে আছে পেনিনসুলার কথা বলছি, ইসলামী ফাইন্যান্সের কথা বলছি, তারপরে এসপিসিএল এর কথা বলছি, কেডিএস এর কথা বলছি, ইটিএল এর কথা বলেছি, আইবিপির কথা বলেছি, কত ভালো ভালো শেয়ার বলেছি। ইটিএলটাও ভালো পজিশনে আছে কেনার জন্য। এই ভালো ভালো শেয়ার, বারাকা পাওয়ারটাও ভালো হবে। ওই যে 6 টাকা 70-এর কথা বলেছি, 6 টাকা 60 টাকা 70 থেকে আবার 6 টাকা 70-এ আসছে, এখন আবারও ইউটার্নের জন্য প্রস্তুতি হয়েছে। এগুলো দীর্ঘমেয়াদী একটু ধরে রাখলে আপনার প্রিভিয়াস হিস্ট্রির লস পর্যন্ত রিকভারি করার মতন শেয়ার এগুলা। ইন্স্যুরেন্সের কথা বারবার বলে আসছি, সামনে ইন্স্যুরেন্স ফাইন্যান্স বেছে বেছে ইন্স্যুরেন্সের মধ্যে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সগুলাই ভালো করবে। আর কিছু কিছু আছে, এগুলা যেগুলো আছে ফাইন্যান্সের মধ্যে বেছে বেছে যেগুলো আছে এগুলো ভালো করবে। সাইহাম কটনটাও আলমগীর ভাই সেটাও ভালো করবে, যেহেতু একটা ভালো আছে। হ্যাঁ, পেনিনসুলার কথা বলছি ভাই, পেনিনসুলার লং ইনভেস্টের জন্য বেস্ট একটা হয়তোবা এটা দ্বিতীয় সিপালও হইতে পারে, এরকমও হতে পারে। কিন্তু ধৈর্যটা আপনারা কতটুকু রাখতে পারবেন, যেহেতু আপনারা 10-20 পয়সা বা 8 আনা 1 টাকা কমলে আহ, দুর্বল হয়ে পড়েন, আপনারা ধরে রাখতে পারবেন কিনা জানি না। আমাদের 2 বছর 3 বছর শেয়ার পালারও অভিজ্ঞতা আছে এবং ভালো রিটার্নও পাওয়ারও অভিজ্ঞতা আছে। তো বিপিপিএলটা এটা বারাকা পতেঙ্গা বন্ধ কোম্পানি, জানেন এটা উৎপাদন বন্ধ। আহ, আহ, ওরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে করে আসছে, ডিভিডেন্ড দিয়ে আসছে। তো এটা অলরেডি ডাবল হয়েছে, নামছে, এখন আবার একটা জায়গা ধরে রাখছে। কিন্তু সামনে যখন হয়তো একটা নির্বাচনী গভর্নমেন্ট আসলে তখন আবার আর একটু ভালো হয়ে যেতে পারে। যাই হোক, ইন্ডেক্সটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডেক্সটার কথাটা একটু বলি, তারপর আপনাদের স্টক নিয়েও আলোচনা করব। এবং আমরা আমাদের এই শিক্ষামূলক কার্যক্রমটা সবসময় চালিয়ে যাব, যেন আপনারা বাজার থেকে অন্তত কিছু অর্জন করতে পারেন, কিছু শিক্ষা নিতে পারেন এবং এই প্যানিক বাসদের থেকে দূরে থাকতে পারেন এবং মলম পার্টি থেকে আপনারা দূরে থাকতে পারেন। সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এবং এইবার আসেন ইন্ডেক্সের যে বিষয়টা, আজকে কত পয়েন্ট মাইনাস হয়েছিল মনে আছে? আজকে প্রায় 46-48 পয়েন্টের মতন মনে হয়ে পড়েছিল, 4788, যেটা একদম মানে এটা যে জায়গায় পড়েছে, এই জায়গাটাতে আজকে সকাল থেকে দেখছেন যে কারো কোনো বাইসেল ছিল না, মানে বড় পার্টি যারা কিনার কোনো পার্টি ছিল না। তো কোনো পার্টি ছিল না, যার কারণে হাত পা ছেড়ে বসে আছে। তো হাত পা ছেড়ে যখন বসে আছে, তখন কি করছে আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আতঙ্কিত, হতাশাগ্রস্ত এবং অল্প পরাণের মানুষ, তারা কি করলো, দূর ভাই আগে বেচি বাঁচি বেচি বাঁচি বেচি বাঁচি এই করতে করতে বেচছে। সারাদিনে লেনদেন হয়েছে মাত্র 100 সামথিং কোটি টাকা। তো আমি তো স্ক্রিনের সামনে দেখতেছি কি হয়। শেষ 15 মিনিট, শেষ আধা ঘন্টায় যখন দেখছে যে আর সেলার নাই, আর কোনো কেউ বেচে না, তখন তো মামারা তো আল্লাহর রহমতে গত কয়েক সপ্তাহ যাবৎ তারা ভলিউম করছে নিচে ইচ্ছা মতন যে স্টকগুলাতে। তারা দেখছে যে মারার তো আর কেউ নাই, কে মারবো। এখন যারা আতঙ্কে কিছু উপরে সেল বসা রাখছে, আগে এগুলারে খায়া তারা টান দিছে বাজারটারে। সেই 46 পয়েন্ট থেকে মাত্র মাত্র এখন এই জায়গাতে আসছে। ওই যে গতকালকে আপনারা জানেন যে জামশেদ নামের এক ক্রিমিনাল কালপিটে ব্লক করছি না, সে এখন আমার নাম্বারে মেসেজ পাঠায়, বুঝছেন? এইগুলা হচ্ছে কি বলবো, এগুলা শিক্ষিত নামের অসভ্য জাতি, বুঝছেন? তো এইগুলা এখন ওই আমার লাইভ দেখতে পারে না, আর শিক্ষার জায়গা পায় নাই, এখন মানে এগুলা করতেছে। তো যাই হোক, এগুলা অসভ্যই থাকবে, এগুলার চরিত্র নষ্টই থাকবে, এগুলার বংশ চরিত্র নষ্ট চরিত্র এগুলা।
ফ্রি জিনিস পায়া মজা পায়া এই মজা পাইছে, আর এখানে আইসা কয় রাজনীতিক আলাপ করেন না, এই ব্যবসার কথা কন বেটা। তুই কোন চরিত্রের মানুষ, তোরা তো তোর কমেন্টে বুঝে ফেলেছি তুই যে ওই সে হাসিনার দোসর লোক। যাই হোক, এগুলার চরিত্র এমনই থাকবে, এরা জীবনে মানুষ হবে না। এগুলার এই ধরনের লোকের থেকে যত নেগেটিভ মাইন্ডের লোক থেকে বিরত থাকবেন, কেননা নেগেটিভ মাইন্ড যখন আপনার শরীরে এফেক্ট করবে আপনি পজিটিভ কিছু চিন্তা করতে পারবেন না। আপনারা আমার লেখাগুলো পড়বেন, আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভ থাকতে চাই। নেগেটিভিটি যার ভিতরে এফেক্ট করে সে কখনো আগাইতে পারে না। আমাদের হাদির ভিতরে ছিল পজিটিভ মাইন্ডের জিনিসগুলো, উপাদানগুলো ছিল তার শরীরে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, আমিন। আচ্ছা, এখন আসেন, এই যে মার্কেটের যে ইন্ডেক্সটা, যে আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই মার্কেটের ক্যান্ডেলটা আহ, অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আহ, বাজারের উঠার জন্য ডোরিন পাওয়ার না কামাল ভাই? হ্যাঁ, পাওয়ার সেক্টরের মধ্যে যদি থাকেন, আমি কয়েকটা পাওয়ার সেক্টরের নাম বলি, এগুলাতে থাকবেন আপনারা, এগুলাতে ভালো করবেন। এক নম্বরে হচ্ছে এসপিসিএল, দুই নম্বরে হচ্ছে কেপিসিএল, আরেকটা হচ্ছে জিবিবি পাওয়ার। ইলেকশনের পরে এই শেয়ারগুলোর দিকে আপনারা নজরে রাখবেন, এগুলো ভালো করবে, এগুলার আধিপত্য আসবে। কেননা ডোরিন পাওয়ার বলেন বা অন্যান্য কিছু বারাকা পাওয়ারটাও আসবে। তো অন্যান্য কিছু কিছু পাওয়ার সেক্টর আছে, যেমন আহ, এগুলা আওয়ামী লীগের আমলে শুধুমাত্র লুটপাটের কারণে ডোরিন পাওয়ার বলেন বা এই জাতীয় কিছু পাওয়ার সেক্টর আসছে, যেগুলা শুধুমাত্র আহ, লুটপাট কেন্দ্রিক পাওয়ার সেক্টর, যেগুলাকে বলা হয় কুইক রেন্টালের। যেই পাওয়ার সেক্টরের মধ্যে কুইক রেন্টাল যেগুলো আসছিল, এগুলো আসছে লুটপাটের জন্যই। বিনা কারণে তাদেরকে পয়সা দিত কুইক রেন্টালের যে ইয়েগুলো, ঠিক আছে? তো এখন এই বারাকা পাওয়ার এবং বারাকা পতেঙ্গা, এইটা এইটা কিন্তু দুইটাই ভালো কোম্পানি, এই শেয়ারগুলো। তবে গভর্নমেন্ট ইলেকশনে ইলেক্টেড গভর্নমেন্টে আসার পরে এসপিসিএল, তারপরে কেপিসিএল, জিবিবি পাওয়ার, এই পাওয়ার সেক্টরের এগুলা কিন্তু খুব ভালো রান করবে, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে আর হচ্ছে এখানে ইন্ডেক্স যেটা আছে, আপনাদেরকে আবারও বলি, সেই 5070-এর ঘরটা আপনারা মাথায় রাখবেন। এই 5070 থেকে 5168 ঘর বা 180 ঘর না পার হওয়া পর্যন্ত আপনারা এই জায়গায় বিশ্বাস রাখতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এটার উপরে গেলে প্রয়োজনে আমরা 2 টাকা বেশি দিয়ে শেয়ার কিনবো, কিন্তু আমাদের আহ, জায়গাটা, আমাদের অবস্থানটা অবশ্যই পটেনশিয়াল হতে হবে, যেখানে আমরা এন্ট্রি দিলে আরও কিছু পাবো। তো এখন যে জায়গা আছে 4826, এই 4826 এবং যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটা ক্যান্ডেল। এইখান থেকে যদি এখন আমরা যদি আপাত দৃষ্টিতে আমাদের এই মানে এই মাসের ডিসেম্বর মাসের কার্য দিবস আছে আর মাত্র 5টা, আছে আর মাত্র 5টা কার্য দিবস। এই 5টা কার্য দিবসের মধ্যে আমাদেরকে কোন জায়গায় টার্গেটটা রাখতে হবে ইন্ডেক্সের ক্ষেত্রে, এবং যে যে স্টকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কোন কোন জায়গায় খেয়াল রাখতে হবে। ইন্ডেক্সের ক্ষেত্রে এখনকার বর্তমান যে পরিস্থিতি, এখানে সর্বপ্রথম হচ্ছে 4900, 4993, 4993 পার করতে পারলে, অথবা আরেকটা জায়গা আছে, এটা এই ধরেন 5000 পার করতে পারলে, আর এর উপরে 5070। তো আমাদেরকে টোটালি খেয়াল রাখতে হবে 4929 থেকে, 4929 থেকে, তার মানে এখান থেকে 100 পয়েন্ট, 100 পয়েন্টের যেই জায়গাটা, এই 100 পয়েন্ট আগামী আহ, কয়টা কার্য দিবস, 5টা কার্য দিবসের মধ্যে যদি 100 থেকে 150 পয়েন্ট বা 200 পয়েন্টই ধরেন, 200 পয়েন্টই ধরেন, 5070ই ধরেন, ওই জায়গা পর্যন্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমরা ইন্ডেক্স খেয়াল রাখলে হবে নাকি আমাদের হাতের শেয়ার খেয়াল রাখতে হবে? তা হাতের শেয়ার আমরা যেখানে আছি, যে শেয়ারগুলো আছে, বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর, এই সেক্টরগুলো ছাড়ার আগে একটু চিন্তা করবেন। এই সেক্টরগুলোর জন্য আপনাদের যদি প্রফিট নিতে চান, একদম ফ্রেশ এবং বটম থেকে, বটম থেকে একদম টোটাল, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল তো এগুলা, এই যে যেমন আজকের ক্যান্ডেলটা রেড গ্রিনও হইতে পারতো, কিন্তু গ্রিন করে নাই, রেড করছে আপনাদের মানে সবাইকে আতঙ্কিত করার জন্য। ঠিক আছে, এসপিসিএল এর ম্যাচ শেষ হচ্ছে, এই যেটা বলছে ওরে ধরে আগে জুতা দিয়ে বাড়ি দেন বেটা, তোরে কইছে কে এসপিসিএল এর ম্যাচ শেষ হইতেছে 25 সালে? আগে মানে তথ্য উপাত্ত এগুলা সঠিক কিনা গুজবে কান দিয়েন না। এসপিসিএল এর ম্যাচ কেন শেষ হবে? এসপিসিএল হচ্ছে একটা বাংলাদেশের পাওয়ার সেক্টর এবং রিফাইনারি সেক্টরের মধ্যে এক নাম করা কোম্পানি। যদি তথ্য উপাত্ত জানতে হয় আগে জানবেন কোম্পানি থেকে, তারপরে জানবেন আপনি এই কোম্পানি থেকে আপনি তথ্য নেবেন। এই গুজবে কান দিবেন না, গুজব ছড়াইলে কোনো লাভ হবে না, এগুলা একটা প্যানিক সৃষ্টি করা, এছাড়া আর কিছু না। তো তাদের 24 সালে হইলে 25 সালে শেষ হলে আবার তারা আহ, আহ, তাদের মেয়াদ বাড়াবে, তাদের আরো ইয়ে হবে। তো তো এখন এই জায়গা গেল ইন্ডেক্সের। এবার আসেন আপনার যে স্টকগুলোর কথা বলি, চলে যায় আইপিডিসি তে, চলে যায় আইপিডিসি। আইপিডিসিটা দেখেন আজকের ক্যান্ডেল যেটা নাম হয়েছে, এটা খুব সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে, সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে। তো আইপিডিসিটা এই বাজারের পতনের ভিতরে এই জায়গায় আসছে, এবং আমরা যখন জুলাই আগস্ট মাসে এখানে এন্ট্রি দিয়েছিলাম, মনে আছে ঠিক এই জায়গা থেকেই সেই ইউটার্ন আসছিল, এবং আমরা 22-23 টাকা 24 টাকা পর্যন্ত দেখেছি, পেয়েছি। তো এখনো আবারও যে জায়গা আসছে এখান থেকে ইনশাল্লাহ ইউটার্ন আসছে। এখন এখান থেকে আল্লাহ যদি বাঁচায়, আপনারা যদি দেখবেন যে এটা আপ টু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত হোল্ড করেন, বা ফেব্রুয়ারি পর্যন্ত হোল্ড করে, ফেব্রুয়ারি পর্যন্ত হোল্ড করেন, মার্চের দিকে এটার ঘোষণা আসবে। এটা ইনশাল্লাহ তো এটা আবার যখন আসবে তখন দেখবেন যে এইসব প্রাইসগুলোতে এই 22-23 টাকা 25 টাকার ঘরটা চলে যাবে, ইভেন আরো উপরেও যেতে পারে এই আইপিডিসিটা। ঠিক আছে, আইপিডিসিরও কিছু রিউমার ছড়ানো হয়েছে, বা বিভিন্ন ওই যে তাদের অর্থনীতির খাতটা নিয়ে যেটা করেছিল আপ্তাবটের ক্ষেত্রে, কিন্তু আপ্তাবট ঠিকই তার প্রফিট দিয়ে গেছে, এবং ফার্স্ট কোয়ার্টারটা খারাপ আসার কারণে হয়তো বা একটু স্লো হয়ে গেছে। তো যাই হোক, আমরা অন্তত চালান পেয়েছি, প্রফিট নিয়েছি, সব কিছু হয়েছে আপ্তাবট। আইপিডিসিও এখন এখান থেকে যারা কিনবেন বা উপরে যারা আছেন ধৈর্য ধরলে এখান থেকেও পয়সা পাবেন। তারপরে মুন্নু অ্যাগ্রোর কথা বলতেছেন একজনে, মুন্নু অ্যাগ্রোটা যেটা, মুন্নু অ্যাগ্রো একটা পজিশন যেটা নিয়েছে। আহ, আজকের ক্যান্ডেল দেখেন, আজকে ম্যাক্সিমাম শেয়ারের ক্যান্ডেলটা আপ ট্রেন্ডের ক্যান্ডেল দিয়েছে, যেটা গত সপ্তাহে দেওয়ার কথা ছিল, কিন্তু যে জিনিসটার জন্য পারেনি সেই কারণেই আমাদের হাজির ঘটনার কারণেই হয়নি। তো এখন যে ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেলটা কিন্তু উপর দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপ্তাবটটার কথা আলোচনায় এনেছিলাম। আচ্ছা, মুন্না এগ্রোটা যেটা আছে এখন সাপ্লাই জোনটা বলি, 374-75 টাকা পর্যন্ত এটার মানে সাপ্লাই জোন এইদিকে আছে। আর যেখানে আছে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, এবং এইখান থেকে যদি টান আসে তাহলে আপনার 170-80 টাকার দিকে যাওয়ার জন্য আহ, প্রস্তুতি আছে, বা যেতে পারে, যেতে পারে। যে ক্যান্ডেলটা করেছে এটা ভালো করেছে, এবং 170-80 টাকার দিকে, 370-80 টাকার দিকে যাবে এটা। বাজার যদি, বাজার যদি না, বাজার ইনশাল্লাহ ইউটার্ন চলে আসছে, আগামী যে ক্লোজিং মানে যে ডেটগুলো আছে এগুলো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসেন এএফসি অ্যাগ্রোর কথা, এক ভাই বলেছেন এএফসি অ্যাগ্রো। দেখেন যেগুলো বলতে পারি না অনেক সময় এই লাইভে, মানে শিক্ষামূলক আলোচনার জায়গা থেকে যখন আহ, আহ, কথা বলি, সেখানে হয়তো আপনাদের অনেকের স্টক দেখা হয় না, কিন্তু পরবর্তীতে চেষ্টা করি যেগুলো আহ, একটু আহ, বাদ পড়ে যান, আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তা আচ্ছা, এখন এএফসি অ্যাগ্রোটা, এটাও একটু মুভমেন্টে আসছিল। আসলে এফসি অ্যাগ্রোর উৎপাদন আছে কি আছে না এটি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। যদি উৎপাদন থাকে তাহলে এক হিসাব, আর উৎপাদন যদি না থাকে
9 টাকা কিনা হয়তো বেশি রেটে কিনেছেন। আমি যখন বলেছিলাম আরিফ হাসান মিরাজ ভাই, আমি যখন বলেছিলাম তখন কিন্তু ছিল 6 টাকার ঘরে। তো 6 3 9 আপনি প্রায় 50% বাড়ার পরে কিনেছেন। যেহেতু কিনেছেন, পারলে অ্যাভারেজ করেন এবং 9 টাকার শেয়ারটা আপনি এটা পাবেন, এটা 11 12 টাকা পাবেন। 18,000 শেয়ার কিনছেন, যদি টাকা থাকে, ক্যাশ থাকে, আরও কিনেন, কিনে অ্যাভারেজ করেন ইসলামী ফাইন্যান্স। আর যদি টাকা না থাকে, আপনি বসে থাকেন, এটা 11 12 টাকা পাবেন, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আমি জুতা মারার কথা বলছি যারা প্যানিক ছড়ায়। আমি জুতা মারার কথা বলছি যারা আপনাদেরকে ক্ষতি ক্ষতি করে। আপনি যদি সেই দলের হন তাহলে আপনার গায়ে লাগবে, আপনি সেই দলের না হলে তো আপনার গায়ে লাগার কথা না রে ভাই। আজাদ আব্দুল কালাম, আপনি কেন আপনার নিজের গায়ে মারছেন সেটা বলেন আগে। আমি কি আপনাকে জুতা মারতে বলছি? আমি বলছি যারা আপনাদেরকে ক্ষতি করে, যারা আপনাদেরকে প্যানিক সৃষ্টি করে, যারা আপনাদের এই ক্ষুদ্র বিনিয়োগকারীর ইয়ে করে, ক্ষতি করে। কারণ এই দেশে ওই যে হাদির বিদ্রোহী যে কথা বলেছে যে এই দেশে সোজা ভালো কথা বইলা, ভদ্র ভাষায় কথা বইলা হয় না। আমি ভদ্র ভাষায় কথা বলি, ভদ্র ভাষায় পোস্ট করি, কিন্তু সেই জায়গায় শিক্ষিত অভদ্ররা আমাকে গালিগালাজ করে পোস্ট করে, যার কারণে এই কথাটা বলেছি। আপনি আপনার গায়ে মাখছেন কেন আজাদ আবুল কালাম ভাই? আপনি কি সে প্যানিকবাজ নাকি সেটা বলেন। আপনি কেন নিজের গায়ে মাখছেন? আপনাকে আমি হাদি থেকে কি শিখলাম? হাদি যে বলছে বালছাল ছিঁড়া ফেলতে, কেন বলছে জানেন? কাদের কথা বলছে সেটা আগে ভাষা বুঝেন, প্রতিবাদী বিপ্লবী ভাষা বুঝেন ভাই। আমরা শিক্ষিত মানুষ হয়েছি, কিন্তু আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত মানুষ ভাষা বুঝে না, ল্যাঙ্গুয়েজ বুঝে না, ভদ্র ভাষা। আমি কত পোস্ট, কত এই এই যে ভিডিও আপলোড দেই, সেখানে আমাকে শিক্ষিত এবং বড় বড় অফিসার র্যাঙ্কের লোকরা যেভাবে মুখ খারাপ করে কথা বলে, তাদের জন্য কি এই জুতা মারা ছাড়া আর কি বলতে পারি বলেন? আজাদ আবুল কালাম ভাই, আপনি যে বলছেন, আপনি নিজের গায়ে মাখছেন কেন? আমি তো বলছি যারা আমাদের বিরুদ্ধে কাজ করে, যারা এই বাজারে বিনিয়োগকারীদের ক্ষতি করে, তাদের কথা বলেছি। আপনাকে অর্থ বুঝতে হবে, আপনাকে অর্থ বুঝতে হবে। আমার অনেক পোস্টের মধ্যে শিক্ষিত শিক্ষিত মানুষ মুখ খারাপ করে মানে কমেন্ট করে, তো ওদেরকে জুতা পিটা করব না কি করব? আমি তো আপনাদের জন্য ভালোর জন্য কাজ করি। আমি তো এখানে নিজের খায়া নিজের ইয়ে করে আপনাদের জন্য কাজ করি। আমি তো হাদি হইতে পারবো না, কিন্তু হাদির মতন হওয়ার চেষ্টা তো করতেছি আরো আগ থেকে, আজকে 8 মাস 10 মাস আগের কথা। আবুল কালাম আজাদ ভাই, আগে আপনি আমার বিদ্রোহী ভাষাটা বুঝে নেন। আপনি আপনার গায়ে মাখবেন কেন? আপনি প্যানিকবাজ নাকি? আপনি কি ওই যে মানুষেরকে কি প্যানিক দেন নাকি? আপনি সেই জায়গা হলে আপনার গায়ে লাগতে পারে। আমি খুব সুন্দর সুন্দর পোস্ট করি, ভিডিও এই যে বিশ্লেষণ করে পোস্ট করি, সেখানে কিছু কিছু আছে, বদমাইশগুলো আছে, সেগুলো এসে আমাকে মানে আমার বাপ মা তুলে কথা বলে। তো তাদের জন্য কি জুতা পিটা তো কম হয়ে যায়? তাদেরকে তো জুতা পিটা কম হয়ে যায়। শিক্ষিত ভদ্রলোকগুলা যদি মুখের ভাষায় এভাবে কমেন্ট করে, তাহলে তাদেরকে তো কি করতে পারি? আবুল কালাম আজাদ ভাই, আপনি যদি প্যানিকবাজ না হন, তাহলে আপনার গায়ে লাগার কথা না। ঠিক আছে? বিপ্লবী ভাষা, বিদ্রোহী ভাষা বুঝতে হবে আপনাকে। আমার হাদিকে এই কারণেই পছন্দ হয়, সে যে অন্যায়ের বিরুদ্ধে যেই মানে রাগ ক্ষোভের যে ভাষা, বিপ্লবী ভাষা ব্যবহার করে, সেটা আমার পছন্দের ভাষা। হয়তো আমরা সবাই পারি না এরকম বলতে, কারণ ওদের জন্য এই এই ধরনের ভাষাই উচিত। সোজা আঙ্গুলে তাদের ঘি উঠবে না, সোজা আঙ্গুলে সোজা ভাষায় বললে হবে না। অনেক লিখেছি, অনেক বলেছি, কিন্তু দেখছি যে এই দেশের অনেক শিক্ষিত মানুষ, অনেক হাই প্রোফাইলের মানুষ, এদের যে মুখের ভাষা, যেই জায়গায় আমার আমার পোস্টের মধ্যে যেই ধরনের ভাষায়, আমি কয়েকটারে তো একদম তাদের স্ক্রিনশট দিয়ে দেখায় দিছি যে এই ভদ্রলোকের ভাষা কি এমন হতে পারে? বাপ্পা তুলে কথা বলে। তো হ্যাঁ, কাজী দীপু ভাই, আজকে সবাই অনেকে প্যানিক হয়ে সেল দিচ্ছে, যারা তাদের জন্যই আসলে অনেক ইয়ে হয়েছে। আপনি জানেন আমার সাথে যারা আছে, জি, রুবেল ভাই ঠিক বলছেন। হাদির কাছ থেকে আমরা শিখছি চোরকে জুতা পেটা, চোরকে চোর বলতে এবং ভালো মানুষকে ভালো সম্মান দিতে। কারণ এই দেশের ক্রিমিনালদেরকে ওই মানে আদর করে কথা বললে এই ক্রিমিনালরা ভাষা বুঝে না।
এই ক্রিমিনালরা ভাষা বোঝে না। এই উই ওয়ান্ট জাস্টিস গ্রুপের যেগুলো আছে, এগুলা যত ভদ্র ভাষায় গালি বোঝান না কেন, ওরা হয়েছে জারস সন্তান, আমি এইভাবে বলবো, ওরা জারস সন্তান দেখে ওই গ্রুপের মধ্যে সবগুলা এইভাবে ছড়ায়, মানুষের গালি খাইতে 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 ওর বাপ্পা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু ওদের লজ্জা শরম হয় না। ওদের ওদের জন্য ওই ভাষাই প্রয়োগ উত্তম। ঠিক আছে। আচ্ছা। তো ইসলামী ফাইন্যান্সের কথাটা বলছি, গ্রাফও বিশ্লেষণ করে দিচ্ছি। আইএস, এই যে এত তুফান ঝড় গেছে, এবং কি আপনারা জানেন যে কয়েকটা গ্রুপের মধ্যে কিছু কিছু স্টক, যেমন আহ, বলছে আইসিআইসিএল নিয়ে একটা বাজে ইয়ে দিছে, তারপরে আহ, এটাকে কি বলে, পেনিনসুলা নিয়ে বাজে দিছে, তারপরে ইসলামী ফাইন্যান্স নিয়ে বাজে, মানে আতঙ্ক সৃষ্টি করছে। তা আপনারা যদি তাদের পাল্লায় পড়েন, আমার এখানে তো আসা দরকার নাই। আমি যে কংক্রিট জায়গায় কথা বলি, যে জায়গায় এগুলার বেজ স্ট্রং দেখে কথা বলি, এই যে আপনার আহ, বারাকা পাওয়ার আমি 5 টাকা 6 টাকা থেকে আলমগীর ভাই সহ, এই সিলেটের আমার আলমগীর ভাই সহ আলোচনা করেছি, এবং আলমগীর ভাই চাকরি করছে ওইখানে, আলমগীর ভাইয়ের ভাই, সেখান থেকে আমরা আলোচনা করেছি যে এখানের এই বারাকা পাওয়ারটা উপরের গ্যাপগুলা ফিল আপ টুডে টুমোরো করবে, এবং রিওপেনিং এর জন্য আবেদনও করেছে। তো সেই জায়গা থেকে, কংক্রিট জায়গা থেকে এখনো বলছি, এই যে দেখেন ইসলামী ফাইন্যান্স আজকে এতদিন, ইসলামী ফাইন্যান্সটা এত ঝড় তুফানের ভিতরে সে 8 টাকার নিচে আজকে 60 টাকা 90 পয়সা পর্যন্ত মেরেছিল, কিন্তু লাস্টে আবার উঠে গেছে। সুতরাং যে আব্দুল সামাদ ভাই ভালো আছে, লেট করে ফেললেন মনে হয়। তো এই যে আমার মিজানুর রহমান ভাই আসছেন। তো এখন যে জায়গার কথা বলছি, আপনারা ধৈর্যের সাথে থাকেন, অপেক্ষা করেন, বাজার ঘুরলে এই যে যে স্টকগুলোর কথা বলেছি, এই প্রত্যেকটা স্টকে আপনারা বেনিফিশিয়ারি হবেন, যদি আপনারা সেই ধৈর্যটা রাখতে পারেন। দেখেন, আপনি 9 টাকায় কিনেছেন, তার 9 টাকা এই 30 40 50 পয়সার দিকে একটা সাপ্লাই জোন আছে, এটার কারণে সে এখান থেকে একটু নিচে আসছে। ভাই মিজান ভাই, রাগ তো করি না আমি সহজে, কিন্তু অন্যায়কে আমি অন্যায়ের কাছে মাথা নত করার মতন আমি রাসেল না। আমার মৃত্যু হইলে মৃত্যু হবে, আমার জন্মেছি যেথায় মৃত্যু সেথায়, মৃত্যু তো হইতেই হবে। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। অন্যায় যে করবে তার প্রতিবাদী ভাষা আমার সেই জনম জনম জন্ম থেকেই আমার, পরিবার সমাজ সব জায়গাতেই আমার প্রতিবাদী ভাষা আগেও ছিল, আছে, থাকবে। ন্যায়ের পক্ষে আছি, মানুষের কল্যাণে আছি, ছিলাম, আছি, থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো। এটা আমি করে যাব। এতে হাদির মতো যদি জীবন উৎসর্গ হয়, তাহলে তো নিজের জীবনকে ধন্য মনে করব। তো যাই হোক, 9 টাকার ঘরটা একটা 9 টাকা 80 পয়সা বা 10 টাকার দিকে, এইটা যখন তো এইটা যখন এখন যে পর্যায়ে আসছে, আপনারা ধৈর্য ধরেন। এটা যেহেতু ডিসেম্বর ক্লোজিং, আপ টু ডিভিডেন্ড পর্যন্ত এটা 12-13 টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে, ইসলামী ফাইন্যান্সটা। ঠিক আছে। তো এরপরে আসি আমি আইপিডিসির কথা, আব্দুল সামাদ ভাই বলে ফেলেছি, আপনি একটু লেটে আসছেন আব্দুল সামাদ ভাই। এখন আমরা ওই যে জুলাই আগস্ট মাসে যেখান থেকে আমরা মানে ভালো পজিশন থেকে এন্ট্রি দিয়েছিলাম, এবং 22-23 টাকার ঘরে গিয়ে সাপ্লাই দিয়েছি, এখন আবার সেই পজিশন আছে, এটা সেদিকে যাবে ইনশাল্লাহ, আশা করছি। ঠিক আছে। তো এবার আসি আমি সাপ্লাই জোনটা, ভাই এত বিস্ত আঙ্কেল আপনি সাপ্লাই জোন যেটা বলতেছেন, এই যে কি নাম, আকিফ হাসান মিরাজ, সাপ্লাই জোন আর সাপোর্ট জোন, এটা আমার একটা ভিডিও আছে, ওইটা ভিডিওটা দেখে নিলে তখন বুঝতে পারবেন। সাপ্লাই জোনটা হচ্ছে এটা 11-12 টাকার দিকে, 11-12-13 টাকার দিকে সাপ্লাই জোন। ঠিক আছে, এই ইসলামী ফাইন্যান্সে। ঠিক আছে। আর এখন যেটা আছে, এটা একটা সাপোর্ট জায়গা, স্ট্রং জায়গা আছে, এই সাপোর্ট জায়গা আছে, এই যে দেখা, এই যে এইখানে যে সাপোর্টটা দেখাচ্ছে 8 টাকার ঘরে, এই 8 টাকার ঘরে সাপোর্ট আছে। আর সাপ্লাই জোন যেটা আছে 9 টাকার ঘরটা, এটা অলরেডি রিকভার করে ফেলবে এবারের টানে, আশা করছি, এবং এটা 12-13 টাকার দিকে যাবে ইসলামী ফাইন্যান্স। ঠিক আছে। এখন 9 টাকার এখানে গেলে একটু ধাক্কা ধাক্কি করবে, একটু সময় নিতে পারে, আর যেহেতু ক্লোজিং চলে আসছে, এটা আবার কিন্তু উপরের দিকে চলে যেতে পারে। ঠিক আছে। গলাটা অনেক বসে আছে, তারপরে আপনাদের জন্য দেখেন, নিজের গলার এই সমস্যা নিয়েও আপনাদের জন্য চলে আসছি, যেহেতু গতকালকে আসতে পারিনি, তো সেই কারণেই আজকে আসছি। মুন্নু ফেব্রিক ভালো হবে, মুন্নু ফেব্রিকের আমি আগেও বিশ্লেষণ দিয়েছি, এটা
24-25 টাকার দিকে এবার চলে যাবে। আচ্ছা, আইবিপিটা নিয়ে কথা বলি। আইবিপি, মুন্নো ফেব্রিক একটা কারেকশন হয়েছে, আবার আসবে। আচ্ছা, আইবিপিটা এই যে যেখানে হ্যামার ক্যান্ডেল করেছে এটা ডাউনের মধ্যে করেছে, এখান থেকে এত ঝড় তুফানও যে এই জায়গায় আছে, নেক্সট রাউন্ডে ইনশাল্লাহ এটা 13-14 টাকা দিয়ে যাবে। এবার এখান থেকে এই যে এই ঘরটার দিকে 13-14 টাকা বা 15 টাকা, এইখানে যেহেতু একটা সাপ্লাই জোন ক্রিয়েট হয়ে গেছে, তো এখান থেকে হয়তো বা একটু সময় নেবে। তাজুল তাজুল খান ভাই, মুন্নু ফেব্রিকটা ভালো অবস্থানে আছে, এটা 22 টাকা ক্রস করবে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকের ইয়েতে ক্যান্ডেলেও দেখা গেছে যে যেহেতু ক্লোজিংটা সেম দিচ্ছে, আর একটু আরও 1-2 দিন সময় নেবে মুন্নু ফেব্রিকটা, তারপরে গিয়ে ওটান আসবে। ঠিক আছে, বারবার লেখার প্রয়োজন নাই। তো এখন আইবিপিটা 14-15 টাকার দিকে যাবে। আচ্ছা, হ্যাঁ, আরডি ফুডের ইকবাল ভাই বলছি, ইকবাল মিটুন ভাই, আইবিপি আরডি ফুডটা তো আজকেও চমৎকার জায়গায়, এত কয়েকদিনের ঝড় তুফানেও সে প্রাইসটা ধরে রাখছে এবং সুন্দর ক্যান্ডেল করেছে। বায়ারও দেখছেন কত বড় বড় বায়ার আসছে সেখানে। হ্যাঁ, গতকালকে ওই যে ইয়েতে গেছিলাম, যার কারণে গলাটা বসে গেছে আমার, কাউসার ভাই। তো এখন এই আরডি ফুডের যে জায়গা একটা সাপ্লাই জোন আছে, সেটা হচ্ছে 22 টাকা 23 টাকার ঘরে, এবং বড় সাপ্লাই যেটা আছে এটা 24-25 টাকার ঘরে আছে একটা সাপ্লাই। আর আপনারা জানেন যে আইবিপিটা খুব সরি, আরডি ফুডটা একটা প্লে রোল করে। তো এখান থেকে যে জায়গা একটা, এই অবস্থানটা যে জায়গাটাতে আছে, এইখানে মোটামুটি বসে বসে কয়েকদিনে মোটামুটি উপরের যে ইয়েটা হয়েছে। আহ, আপ্তাবটো, রানারোটো, এসপিসি, আলহামদুলিল্লাহ, আপ্তাবটো, রানারোটো, এসপিসিএল ভালো পজিশন, মধ্যে এসপিসিএলটা বেটার, রানারোটো। কিন্তু আপ্তাবটোর ইপিএস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কোন কোন ইপিএস গুলোর কোন কোন ইপিএস গুলো একটু ইয়ে আছে, সেটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ইপিএস এর অবশ্যই আপনার ফান্ডামেন্টালি বিষয়গুলো একটু নজরে রেখে, তারপরে যেমন আহ, তো যেমন এই এই যেই হিস্ট্রিগুলোর মধ্যে যেমন প্যানিনসুলা রিকভারি করে উঠছে, তার মানে এইগুলা থেকে আপনাকে বড় প্রফিটেবল স্টক। ইসলামী ফাইন্যান্স রিকভারি থেকে উঠছে, ভালোর দিকে যাচ্ছে, এগুলো হচ্ছে বিগ রিকভারি, মানে বিগ প্রফিটেবল স্টক। তারপরে যেগুলো আছে আত্মাবটর ফার্স্ট কোয়ার্টার মাইনাস উপজেলার ফার্স্ট কোয়ার্টার খারাপ আসছে, এগুলো বিবেচনা করবেন। কেন? যেমন আত্মাবটরতে আমিও ঢুকেছিলাম, কিন্তু তার যখন ফার্স্ট কোয়ার্টার একটু খারাপ আসছে, প্রফিট নিয়েই বের হয়েছে, প্রফিট ছাড়া বের হয় নাই। তো আত্মাবটর যে পজিশন আছে, এখানে এখন এন্ট্রি দিলে অন্তত 2-4-5 টাকা পাবেন। যেমন 33 নাম ছিল, কত নাম ছিল, 32 টাকা। তো আজকেও যারা কিনছে তারা একদম শর্ট টাইমের ভিতরে 2-3 টাকা 4 টাকার একটা গ্যাপ পাবেন। আজকে যারা এন্ট্রি দিয়েছেন যেসব শেয়ারে, প্রত্যেকেই, যেই শেয়ারে যত পচা শেয়ারই হোক, আজকে যারা কিনছে সকালবেলা, তারা সবাই প্রফিট পাবে, ম্যাচিউর ডেটে সবাই প্রফিট পাবে আজকে যারা কিনছেন। তো কিছু কিছু বিষয় তো আর 3 দিনের হিসাব না, 3 দিনের হিসাবের জিনিসগুলা ভালো মার্কেটে, রানিং মার্কেটে, অথবা একদম পতন শেষ পর্যায়ে যারা কিনে তারা 3 দিনে কিছু প্রফিট পায়। কিন্তু আপনাকে একটা বেজ হিসাব করে, এবং একটু লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, 3টা ধাপে আপনার বিনিয়োগটা যদি একদিনে সব ঢুকায় ফেলেন, এটা তো বোকামি। তো সিমট্যাক্সটা যে জায়গা নামছে 34 টাকা থেকে 20 টাকা, এখান থেকে একটা ইউটার্ন আসবে, অন্তত 3 থেকে 4 টাকার এই সিমট্যাক্সে পয়সা পাওয়া যেতে পারে। বললাম না, আজকে যারা লোয়েস্ট প্রাইসে যারা কিনছে তারা কিছু না কিছু প্রফিট সবাই পাবে, কিন্তু এই প্রফিটটা সবাই ধরে রাখতে পারে না। কেন? একটা প্রবাদ আছে, অল্পতে যে যারা বেশি, মানে খুব অল্প সময়ে যারা বিনা শ্রমে যারা বেশি কিছু পেয়ে যায়, তারা ওই সম্পদ ধরে রাখতে পারে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। পরিশ্রমের ফল, দীর্ঘমেয়াদী ফল, এগুলো দীর্ঘমেয়াদী টিকসই হয়। তো আপনি টিকসইয়ের জায়গায় যদি যেতে হয়, অবশ্যই আপনাকে একটা মার্কেটের বেসিক বিষয়গুলো জানতে হবে, মার্কেটের গভীরতা বুঝতে হবে, ডেপথ বুঝতে হবে, ডেপথ বুঝে আপনাকে বিনিয়োগ করতে হবে।
তো সেই জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন, আপনাকে হারাবার শক্তি কারো নাই। আহমেদ ইমতিয়াজ ভাই লঙ্কা বাংলার ইপিএস খারাপ আসছে জানেন, তা তথাপিও কিছু না কিছু ইউটার্ন আসবে। ব্যাংক থেকে ব্যাংক ব্যাংক সেক্টরেরও অনেক কিছু দুর্বলতা আছে, অনেক কিছু আছে, জানেন যে অনেকগুলো ব্যাংকের পজিশন ভালো না, আমি সতর্কতা করেছি। উপজেলা ভালো যখন হবে বলছি তখন কিন্তু ভালো হয়েছে, প্রফিটও নিছি আমরা। এর পরবর্তীতে তাদের যে সরকারের কাছ থেকে যে টাকাটা পাওয়ার, সেই পাওয়ার টাকাটা ক্যাশ টাকা না পেয়ে তারা ইয়ে পেয়েছে, বন্ড পেয়েছে। এই কিছু বিষয় আছে, এই কিছু বিষয় আছে, এগুলা বুঝতে হবে আপনাকে। এখনো বলছি, উপজেলা বাংলাদেশের মধ্যে মানে ইউনাইটেড পাওয়ার যেটাই, ইউপিজিএল যেটা, এটা ভালো কোম্পানি, কিন্তু সরকারের লেনদেনের কারণে, সরকারের বিষয়বস্তুর কারণে এটা স্বাভাবিক হইতেই পারে। এমন না যে তারা আহ, সরকারের টাকার জায়গা তারা পাইছে কি, বন্ড পাইছে। তো এখন বন্ড পাওয়া আর ক্যাশ টাকা পাওয়া কি এক জিনিস? সেটা এক জিনিসটা আপনাকে বুঝতে হবে। কিন্তু ফান্ডামেন্টালি এবং ডিভিডেন্ড কেন্দ্রিক যে শেয়ারটা, এটা অত্যন্ত ভালো শেয়ার। এখনো বলছি, আপনার যদি ধৈর্য শক্তি থাকে, এখানে যদি কিছু অ্যাভারেজ করে, আজকে যে ক্যান্ডেলটা করেছে সেটা ভালো করেছে, এটা ইউটার্ন চলে আসবে। ইউটার্ন চলে আসলে এই জায়গা থেকে 150 টাকা যাওয়া কোনো ব্যাপার না। এই ইউপিজিএল 150-200 যাওয়ার মতন শেয়ার এগুলা, ঠিক আছে? তো আপনার এখনো বলছি, ইউপিজিএল কোম্পানি হিসাবে ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং। ফার্স্ট কোয়ার্টারটা খারাপ দেখার একটাই কারণ, সেটা হচ্ছে তাদের যেই আর্নিংটা কোম্পানি সরকারের কাছে যে টাকা পাবে, সেই সরকার টাকা না দিয়ে ওই বন্ড ধরায় দিচ্ছে। তো বন্ড ধরায় দিলে আপনি এখন দোকানে গিয়ে যদি ডাইল কিনেন, চাইল কিনেন, বা আপনার প্রয়োজনীয় জিনিস কিনেন, আপনি যদি দোকানদারে বন্ড দেন, সে কি বন্ড বুঝবে না নিবে? এই বিষয়গুলো আপনাদেরকে ব্রেনের মধ্যে আনতে হবে, যে বন্ড দিলে কি হয় আর ক্যাশ টাকা, বা ক্যাশ টাকার মজাই আলাদা। ক্যাশ টাকা দিয়ে আপনি যখন যা ইচ্ছে তাই করতে পারবেন, ঠিক আছে? তো ক্যাশ টাকা যখন পায় নাই সরকার থেকে, তারা পাইছে বন্ড। তো তাদের যেই যাবতীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো, ইকুইপমেন্টগুলো কিনতে টাকা লাগছে, ওই টাকা খরচ হওয়ার কারণে তাদের ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ খারাপ আসছে। তো এইটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? বুঝাইতে পারছি কিনা আপনারা বুঝে জানাবেন। কিন্তু বেজ হিসাবে ইউপিজিএল অনেক ভালো কোম্পানি, ভালো। বাংলাদেশের পাওয়ার সেক্টরের মধ্যে টপ ওয়ানের মধ্যে আছে এই উপজেলাটা, ঠিক আছে, বিদ্যুৎ সেক্টরের মধ্যে। রূপক নাদ্দা, আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? আমাকে আরেকজনের কথা না বললেই নয়। এর আগেও ওই যে আরো 3-4 মাস আগে, 2-3 মাস আগেও আমার জন্য শুটকি পাঠাইছিলেন আমার এক প্রাণপ্রিয় ভাই লিটন বিশ্বাস দাদা। উনি চট্টগ্রাম থেকে আমার জন্য শুটকি পাঠাইছেন। গতকালকেও আমার জন্য একটা শুটকি পাঠাইছেন, সুরমা শুটকি, অনেক বিশাল এক সুরমা শুটকি পাঠাইছেন উনি। কোনো এক লাইভে ওই আলোচনার মধ্যে আসছে, চট্টগ্রামের কথা উঠছে, আর বললাম যে চট্টগ্রামের এই শুটকি খাইতে ভাল লাগে, উনি পাঠাই দিছে। এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তো এসপি সিরামিকটা, তা উপজেলারটা বুঝতে পারছেন, একটু ধৈর্য ধরেন, পারলে যদি উপরে কিনা থাকে অ্যাভারেজ করেন, নাইলে ওয়েট করেন। এটা বাজার ঘুরলে, বাজার তো একটা লম্বা সময়, সেই সেপ্টেম্বর থেকে কারেকশনের মধ্যে পড়ছে। কারেকশন বলেন, এই পতন বলেন, যা কিছু বলেন, সেপ্টেম্বর থেকে পড়া শুরু হয়েছে। খেয়াল করে দেখবেন যে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত শেয়ারটা এই ইয়ে পর্যন্ত, এই যে যদি আমি এই দিন ধরি, অক্টোবরের 23 তারিখ পর্যন্ত এই শেয়ারটার পতন হয় নাই, এই উপজেলার পতন হয় নাই। কিন্তু অক্টোবরের 23 তারিখের পরে, নভেম্বর থেকে যখন ডিভিডেন্ড ঘোষণা আসছে, আর সরকারের পাওনা থেকে যে পাওনা টাকার জায়গায় তারা বন্ড পাইছে, এরপরে ফার্স্ট কোয়ার্টার ইপিএস খারাপ আসছে, তারপরে শেয়ারটা পড়ছে। তাহলে বিশাল একটা সময় তা সে ছিল, মানে বাজার পতনের সময় সে উপরে ছিল, ধরে রাখছিল প্রায় সে, কিন্তু ওই ডিভিডেন্ডের পরবর্তীতে গিয়ে শেয়ারটা ফল করেছে। তো এখনো যে জায়গা পড়ছে, এখান থেকে 150-200 টাকা যাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? আর জানেন যে এখন মানে একটা এই নির্বাচন কেন্দ্রিক বিষয়, প্যানিক বিষয়, অনেক কিছু বিষয়ের কারণে এগুলা সেল হয়েছে। তো এখান থেকে এগুলা আপনার লং টার্ম 3 দিনের বিজনেসের চেয়ে আপনার মানে বুদ্ধিমত্তা দিয়ে, আপনার মার্কেটের ডেপথ বুঝে আপনি স্টক বাই সেল করলে, যদি 3 মাস সময় লাগে তারপর আপনাকে বেনিফিট দিবে, 4 মাস সময় লাগলেও তারপর আপনাকে বেনিফিট দিবে। এমনও শেয়ার আমি আমি নিজে 5 মাস, 6 মাস, 7 মাস পরেও বড় বড় প্রফিট নিয়ে বাইর হয়েছি আল্লাহর রহমতে। হতাশার জায়গা না, শিখতে পারলে, বুঝতে পারলে, আপনি যখন হতাশাটা কাটাইতে পারবেন, দেখবেন যে এই বাজারে আপনার কাছে বিনিয়োগটা সহজ মনে হয়ে যাবে।
এসপি সিরামিকটা সেম আজকে প্রত্যেকটা স্টকের, না বিপদের কিছু নাই। কত করে কিনা কামরুজ্জামান ভাই? বিপদের কিছু নাই, বিপদ কিছু কোনো ব্যাপার না। হয়তো বেশি উপরে কিনা থাকলে এক কথা, যেমন 20 টাকার উপরে যারা আগে কিনছেন এসপি সিরামিক তো জানেন এটা কার শেয়ার, কি শেয়ার। তবে এসপি সিরামিক এখান থেকে একটা সময় এখন ডাউন ট্রেন্ডে আছে, কিছুদিন সময় নিলেও আপনার যে জায়গাটা পাবেন সেটা হচ্ছে একটা জায়গা ধরেন 16-17 টাকার ঘরে বাজার যদি ভালোভাবে ইউটার্ন আসে তাহলে চলে আসবে, ঠিক আছে, এটা চলে আসবে। আর এসপি সিরামিকটা চলে আসবে। বিডি কমটা নিয়ে আমি বিডি কম না শুধু আইটি সেক্টরের কথা বলতে চাই। বিডি কমটা আইটি সেক্টরটা ওই আগের মতো সে প্লেটা এখন ওইভাবে আসবে না ব্রাদার। কারণ এখন সামনের যে বড় ধরনের প্লেগুলো আসবে, তো বিডি কমটা যেটা আসবে সেটা এই ধরেন 24-90-তে 26-27 টাকা পর্যন্ত হয়তো পাইতে পারেন, ঠিক আছে। 18 টাকা কিনা, ওরে বাবারে অনেক আগের কথা। আমি কয়েকটা শেয়ার থেকে সতর্ক করছিলাম তখনও, কামরুজ্জামান ভাই তখনও সতর্ক করেছিলাম যে এসপি সিরামিক, তারপরে হচ্ছে এসালম, এবং এই কয়টা 4টা শেয়ারের কথা বলছিলাম, এসপি সিরামিক, এসালম, তারপরে আরেকটা হচ্ছে কেপিপি, আরো কয়েকটা শেয়ার থেকে সতর্ক করেছিলাম। তারপরে কেপিপি তো গেমলিং 60 টাকা থেকে 20 টাকা উঠেছে, আবারও নামাইছে। এগুলা এগুলা হচ্ছে রিস্কি শেয়ার। একবার যদি কোম্পানি বাংলাদেশ এই মার্কেট থেকে ডিলিস্টেড করে দেয় তাহলে চালান সুতা সবই হারাবে। তো ভালো জায়গায় থাকলে অন্তত পুঁজি হারানোর ভয় থাকে না। তো বিডি কমটাও এই 25-26-27 টাকার দিকে সাপ্লাই আছে, 26 টাকাই ধরেন, 26 টাকায় বিডি কমটা সাপ্লাই আছে। আচ্ছা, বিডি অটোকারের কথাটা মনে আছে? দেখেন ধৈর্য কি জিনিস। আমি বিডি অটোকার 117-18 টাকার ঘরে যখন এটা একটা পজিশন দেখেছিলাম, এই টাইমটাতে, কোন টাইমটাতে দেখেছিলাম আমি আপনাদেরকে এক্স্যাক্ট জায়গাটা বলি। ঠিক সম্ভবত এই জায়গাটাতে, এই যে 112-13 টাকার সময় আমি বলেছিলাম যে বিডি অটোকারটা নজরে রাখতে পারেন। অনেকে কিনছেন, কিনার পরে হয়েছে কি দাম কম ছিল, কমতে কমতে 96 টাকাও নামছিল, তাই না? আমি এই বিডি অটোকারের ইতিহাসও আপনাদেরকে একসময় বলেছিলাম যে এটা সম্ভবত 18 সালে, 18 সালে আমি এই শেয়ারটাকে কিনেছিলাম 109 টাকা থেকে 119 টাকা পর্যন্ত। আমি প্রাইসিংও করছি এটা আমি নিজে। করার পরে এই মামুরা আমারে মামু বানাইতে চাইছিল, মারতে মারতে এই এখন যে জায়গা নামাইছিল না, এই জায়গাতে নামাইছিল, এই 93-94-95 ঘরটাতে নামাইছিল। কিন্তু মামুরা জানে না যে আমি যে তাদের বড় মামু, হেরা আমারে চিনতে পারে নাই যে আমি 10 মাস পরে এই শেয়ারটাকে এখন যে লেভেলটাতে আছে, এই যে 32-33 আরো উপরে 35-36-40-45 পর্যন্ত আমি বিক্রি করছি। সেই সময় এই শেয়ারটা টানা 26টা হল্ড দিছিল, 500 টাকা পর্যন্ত গেছিল। মনে আছে কি না আপনাদের একটু খেয়াল করেন। এখানে তো অনেক নতুন ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, কিন্তু 18 সালে যারা ছিলেন আপনারা জানেন যে এটার কি কাহিনী হয়েছে। তো মামুরা আমারে মামু বানাইতে পারবে না, আমি মামুর চেয়েও বড় মামু আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই বাজারের মধ্যে। তো আমাকে ওই মামুরা মামু বানাইতে পারবে না, মামুরা আমার কাছে মামু হয়ে থাকবে। তো এই ঠিকই 112 টাকা থেকে 95-তে নামছে। তারপরেও কিন্তু আমি যে জায়গার হিসাবটা দিছিলাম তখন 135-36 টাকার ঘরটা সেই জায়গাতে হিট করেছে, 34 টাকার ঘরে গেছে। তো এখন একটা রিটেস্ট করছে, শেয়ারটার কিন্তু পজিশন এখন ডাউন ট্রেন্ডের দিকে আছে। আর আজকে ইউটার্ন নিচ্ছে এবং 61 আরএসআই এই পজিশনটা, কালকে যদি হিস্টোগ্রামের বারটা যদি একটু ভালো হয়, আজকের ক্যান্ডেলও বলতেছে, আমি বলছি এই ভিডিও টকারটা আরো উপরে যাবে, ঠিক আছে। এই যে নিপা চৌধুরী আপা, এই যে ওনার মনে আছেন। তো মামুরা আমারে মামু বানাইতে পারে নাই। আমি 10টা মাস অপেক্ষা করছি, 10টা মাস। ঠিক 10 মাস পরে সে যে টান শুরু করছে, এই 96-95 থেকে টানতে 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 টানা 26 কার্য দিবস হল্ড করছে। আপনারা প্রিভিয়াস হিস্ট্রি দেখে আসেন, মানে রেকর্ড ভঙ্গকারী হল্ড দিছিল এই ভিডিও টকারটা। এবং এখনো বলছি যে আমার কাছে একটা ভালো চমৎকার একটা এই লো পেড অ্যাপের মধ্যে একটা ভালো পছন্দের শেয়ার ভিডিও টকারটা এখনো যে জায়গায় আছে এখান থেকেও বেনিফিট দিবে, ঠিক আছে। তো আলোচনা আজকে শুরুটা যেহেতু আমার প্রিয় প্রাণপ্রিয় ভাইকে নিয়ে করেছি, আর আমার গলা বসা, এই গলা বসা নিয়ে আপনাদের সাথে এই যে লম্বা দীর্ঘ 1 ঘন্টা নন স্টপ কথা বলে যাচ্ছি, সার্ভিস দিয়ে যাচ্ছি, আমার গলায় খুবই প্রেশার পড়ছে। তারপরে আমি কথা বলে যাচ্ছি যেহেতু 2 দিন ছিলাম না। তো
ফ্যাকডিলটাও ধরে রাখেন, একটু কষ্ট করেন, কিন্তু ফ্যাকডিলটার একটা বিষয় আমি আর শুরুতেও বলে আসছি যে কিছু কিছু স্টকের মধ্যে আমার অ্যালার্জি আছে। তার মধ্যে আছে কুইন সাউথ, তার মধ্যে আছে ফ্যাকডিল, তারপর আছে মুন্নো সিরামিক, তারপরে আছে এই জাতীয় কিছু কিছু শেয়ার আছে আমার খুবই অ্যালার্জি। কেন অ্যালার্জি? এগুলোর মুভমেন্ট এত বাজে, এত বাজে, আমার কাছে খুব বিরক্তিকর স্টকগুলো। যার কারণে আমি এই বাছাই যাচাই আমার পছন্দের মধ্যে কিছু স্টক আমি বাদ দিই, সে মানে বাদ রাখি, মানে আমার পছন্দের তালিকায় এইসব স্টক থাকে না। সিনো বাংলাটা ভালো স্টক, সিনো বাংলাটা ভালো একটা ইয়ে আছে। তো এই যে দেখেন আজকে যে হ্যামার ক্যান্ডেল করছে, এখনো পর্যন্ত তার ভালো কোনো সিগন্যাল, এখন এখানে একটা গ্যাপ আছে। ফ্যাকডিল যদি ভালো করে ইউটার্ন আসতে চায় তাহলে একটা গ্যাপটা ফিল আপ করে উঠলে কিন্তু এই শেয়ারটা ভালো হবে। সেই গ্যাপটা হচ্ছে 13 টাকা, 12 টাকা 90 পয়সার ঘরে একটা গ্যাপ আছে। এটা প্রিভিয়াস হিস্ট্রিতে আছে, আমি কোথায় জানি এই যে এই যে এই জায়গাটা, এই যে এই যে 12 টাকা 90 পয়সা, ঠিক আছে, 12 টাকা 90 পয়সায় একটা ই আছে। ভাই কুষ্টিয়া একটা মাহফিলে হাদি ভাইকে নিয়ে আলোচনা করা হলো, তার জন্য সবাই দোয়া করলো। রাইট ভাই, কুষ্টিয়া না, সারা বাংলার যারা মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, যারা প্রকৃত মানুষের মানে মানবিক মানুষকে চিনতে পারে, তারা কেউ হাদিকে গালি দিতে পারে না। আর যাদের জীবনের কোনো ধর্ম নাই, জীবনের কোনো শিক্ষা নাই, জীবনের কোনো জ্ঞান নাই, জীবনের কোনো, যারা আহ, জন্মগত ক্রিমিনাল, তারাই হাদির বিরুদ্ধে কথা বলতে পারে। আমি একদম স্পষ্ট ভাষায় এই কথাটা বলে গেলাম। হাদিকে নিয়ে যারা বাজে কথা বলবে তারা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, ঠিক আছে? তো এই যে এই ফ্যাকডিলের এই গ্যাপটা যদি ফিল আপ করে তাহলে সে উঠার সময় শক্তিটা পাবে, ঠিক আছে? ইন্স্যুরেন্স সেক্টরের কথা একটা বারই বলেছি, যত পড়বে তত কিনবেন, যত পড়বে তত কিনবেন, ধাপে ধাপে কিনবেন। আর ইন্স্যুরেন্সের সেলের জায়গাটা হচ্ছে ফেব্রুয়ারি টু মার্চ মাসে আপনাদের যে যে হাতে শেয়ার, ইন্স্যুরেন্স শেয়ার আছে, প্রত্যেকটা ইন্স্যুরেন্স, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স সবাইকে প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে? তো 1 ঘন্টা হয়ে গেছে, অনেক আলোচনা করেছি। এখন আপনারা যারা এই লাইভে কমেন্ট করেছেন, আমি চেষ্টা করব এখান থেকে আপনাদের স্টকগুলো 10টা, 10টার একটা স্টক আমি এই লাইভের পরবর্তীতে সময় করে আপলোড দিব। সকালে, রাতে যদি পেয়ে যান, পেলে না হয় সকালবেলা পেয়ে যাবেন। তো সবাই আমরা অন্তত মানবিক হই, সবাই আমরা ভালো হই, এবং অন্যায়ের বিরুদ্ধে যেন জোরালো বলিষ্ঠ কণ্ঠ রাখতে পারি, এবং সবাই সবার জায়গা থেকে যেন কথা বলতে পারি। এই জায়গা থেকে যেন আমরা কোনো অন্যায়কে এবং কোনো ভয়ভীতিকে ভয় না পেয়ে, ভয়ের ঊর্ধ্বে থেকে এই দেশ ও জাতি এবং আমাদের ভবিষ্যতের স্বার্থে আমরা যেন জোরালো বলিষ্ঠ কণ্ঠ রাখতে পারি, সেই কামনাই করছি। কেডিএস এবং লাভেলোর কথা বলেই আমি বিদায় নেব। কেডিএস, কেডিএস দেখছেন আজকে কেডিএসটা কত, সম্ভবত 38 কত জানি নামাইছিল, 38-50 পয়সা পর্যন্ত নামায়া পরে 40 টাকার উপরে ট্রেড করছে, 40 টাকা 30 পয়সা করছে। বুঝেন ভাই, 40 টাকা 30 পয়সা পর্যন্ত ট্রেড করছে এই কেডিএস কে। এইটা জাস্ট প্যানিক সেল হয়েছে, আর কিছু না। যারাই বিক্রি করছে তারাই বোকার স্বর্গে বসবাস করছে, আর যারা কিনছে তারা খুব সুন্দরভাবে এই শেয়ারগুলোরে হাতায় নিয়ে গেছে। এরপরে আসেন আপনার লাভেলোর কথা। এই এই কেডিএসটার ইউটার্ন আসলে এই এই জায়গাটার কথা বলছি আপনাদেরকে। দেখেন বাজার যদি ভালোভাবে খুব ফুল রিদমে ওঠে না, 50 টাকার উপরে চলে যাবে, এবং একটা সময় এই কেডিএস নিয়ে আপনারা বলবেন যে হায় আফসোস করবেন। এই কেডিএস শেয়ারটাও 60-70 টাকা যাওয়ার মতন, 80 টাকা যাওয়ার মতন একটা কেডিএস শেয়ার, এটা মাথায় রাখবেন। আমি আগেও বলেছি, সময়, ধৈর্য, এবং আপনার যদি এই একটা স্টক সম্পর্কে স্ট্রং ধারণা থাকে, তখন আপনি কনফিডেন্স লেভেল থাকবে, আপনি ধৈর্য রাখতে পারবেন। কিন্তু আমরা পারি না, আর না পারার কারণ আছে এই বাজারে যে ক্রিমিনাল চক্রগুলো আছে, যে অসভ্যগুলো আছে, বাজারকে নিয়ে যারা এই যে ম্যানুপুলেশন করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে, ওদের কারণে বাজারটা উঠতে পারে না, এবং ওরাই আপনার আমার সম্পদগুলো আতঙ্কিত করে নিয়ে যাচ্ছে। গত 2 দিন যাবৎ দেখছেন যে বাজার 4300-তে আসবে, এই আসবে, সে আসবে, কত রকমের কথা। এর আগের বারও যখন এখানে এমনকি ইন্ডেক্স ইন্ডেক্স পর্যালোচনা, যেমন আমি নাম ধরে বলি, স্টক নাওতেও কিছুদিন আগে দেখছেন যে যখন 4600 কথা আসছে, তারা একটা বলছে যে নিচের দিকে নামতে থাকবে, কিন্তু আমি রাসেলে একমাত্র এই এই প্ল্যাটফর্মে পজিটিভ কথা বলেছে, এবং সেখান থেকে বাজার ব্যাক করে উঠেও গেছে।
গতকালকে পরশু গত কয়েকদিনের লাইভেও আলোচনা করেছি বাজার এই লেভেল পর্যন্ত আসবে, এর নিচে নামবে না। তাই হয়েছে, নামবে না। আপনারা স্ট্রং, আপনাদের জায়গায় থাকেন, বাজার উঠতে বাধ্য হবে। আপনারা প্যানিক সেল দিবেন না, আপনারা স্ট্রং ভাবে থাকেন, ঠিক আছে? তো আজকের এটা গেল কেডিএস। আরেকটা লাভেলোর কথা বলছি, এলওভি লাভেলো, দেখছেন লাভেলো কোথায় আসছে? এই জায়গাতে আসছে না? এবং এর আগে কততে নাম ছিল? ক্যান্ডেল আজকে সবগুলা ক্যান্ডেল গুলাই দেখেন আপনার ড্রাগন ফ্লাই, সবগুলা ক্যান্ডেল ড্রাগন ফ্লাই। তার মানে কি বাজার পড়ার কথা ছিল না? এই আমাদের হাদির যেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মৃত্যুর সংবাদের কারণেই অনেকে আতঙ্কিত হয়ে সেল দিচ্ছেন, এবং ভলিউম কম হওয়াতে বোঝা যায় যে মার্সি আমরা সাধারণ বেকুব পাবলিক যারা আছি তারাই সেল করছি। এছাড়া ভালো কোনো যারা জ্ঞান বুদ্ধি আছে এবং কোনো গেমলার তাদের শেয়ার মারে নাই, বরং তারা এই বৈশা বৈশা নিজের থেকে কিনছে। আমার আজিজুর রহমান বাবু ভাই অনেকক্ষণ পর, হ্যাঁ আসছেন আরও আগে, কিন্তু কোনো কমেন্টও পাইনি। আমার খুব প্রিয় মানুষ, সবাই আপনারা প্রিয় মানুষ। তো ওনার উপস্থাপনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। পিকনিকের যে উপস্থাপনাটা করেছেন উনি, আহ, খুব চমৎকার উপস্থাপনা, বেশ ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট কখনো যখনই প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমার বাবু ভাইকে আমি আমার পাশে চাই সবসময় এই উপস্থাপনার কাজটা করার জন্য হলেও। তো লাভেলোটা যেটা আছে এখন এখান থেকে আছে 67 টাকা। প্রথম ধাপটা যেটা বলবো, প্রিভিয়াস হিস্ট্রিটা আমাকে একটু দেখে নিতে হয়। হ্যাঁ, এইখানে যদি বলি 80 টাকার ঘরটা এটা যাওয়ার মতন একটা জায়গা রাখে সে, ঠিক আছে? রাইট, আরিফ ভাই, ঠিক আছে। বাই মুডে থাকবেন। এখন যেটা যারা আজকে কিনছে তারাই আরো বেশি গেনার, আরো বেশি গেনার। এবার দেখবেন এইখান থেকে যে বাজার পড়ছে না, এখান থেকে যদি ভালো একটা ফুল রিদমে বাজার আসে, অবশ্য ডিসেম্বর ক্লোজিং তো, ডিসেম্বর এই কয়েকদিন বাজার বেশ ভালো যাবে, এই কয়েকদিন বেশ ভালো যাবে। অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ইন্ডেক্সের ব্যাপারটা, যেটা বলেছি 5070 থেকে 5168 বা 170 পার না হওয়া পর্যন্ত আপনারা এই বাজারকে বিশ্বাস করবেন না। এরপরে পার হইলে যখন স্ট্রং জায়গা যাবে, আমি বেশি দামে কিনবো, বেশি দামে বেচবো, প্রফিট করব। কিন্তু আমাকে এখানে যে জায়গাটাতে থাকতে হবে সেই জায়গাটা থেকেই আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আলিম খান ভাই, আপনি এই আলিফ শেয়ার দেখছেন? আমি একটা কথা আপনাদের শুনি, ওমর ফারুক ভাই, যে চাকরি বাকরি থাকলে তো কিছু করার থাকে না, দেরি হবে। শেষ পর্যায়ে চলে আসছেন। তো লাভেলোটার কথা বললাম, আর আলিফ এগুলা শুনেন। এই দুই, আমরা অনেকের আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর আরো কিছু প্রবলেম যেটা আমি বলি, তো সেটা হচ্ছে আমরা চিন্তা করি কি সস্তায় মাল কিনতে চাই, সস্তায় মাল কিনতে চাই কিরকম, 1 টাকা 2 টাকা 3 টাকার শেয়ারগুলো আমাদের বেশি চয়েস, বা 10 টাকার নিচে শেয়ার চয়েস বেশি। তাও কোনগুলা যেগুলার অস্তিত্বহীন বা বন্ধ কোম্পানি। কেন আমরা অনেক কিছু মানে আজগবি কিছু আমাদের ধারণা থাকে, এই শেয়ারটা বিএনপি আসলে এটা হবে, ওই শেয়ারটা আওয়ামী লীগ আসলে এটা হবে, ওই শেয়ারটা জামাত আসলে এই হবে। এই যে আজগবি ধারণাগুলো নিয়ে আমরা বিনিয়োগ করি, কিন্তু ওই কোম্পানির মানে আন্তপাদ্য যেটা আছে সেটা আমরা না জেনে এই যে ব্যাংকগুলোর ভিতরে আহ, বিনিয়োগ করি। এই যে আমাদের মূর্খতা, এই মূর্খতার কারণে আমরা পুঁজিগুলো হারাই। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এই 2 টাকা 5 টাকা যেই শেয়ারটা 1 টাকা 2 টাকা আসছে, সেটা কি ভালো কোম্পানি হইতে পারে? আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, যে 1 টাকা 2 টাকা শেয়ার যেটা আসছে, হ্যাঁ এর ভিতরে কিছু আছে, যেমন পাওয়ার সেক্টরের মধ্যে বারাকা পাওয়ারটা বন্ধ ঘোষণা করার সাথে সাথে 11 টাকা থেকে 5 টাকা নিয়ে আসছে। এটা আপনাকে বুঝতে হবে এই শেয়ারের ভিতরগত অবস্থান কেমন আছে। ওইখান থেকে আপনাকে, যেমন সাইপ পাওয়ার টেকটা, সাইপ পাওয়ার টেকটা কিন্তু অনেক স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, কিন্তু গভর্নমেন্টের, প্রিভিয়াস গভর্নমেন্টের কারণে ওরা সবাই পলাতকের কারণে বন্ধ আছে। যদি কোনোভাবে এটা মালিকানা পরিবর্তন হয় বা অন্য কেউ নিয়ে যায় বা এই ধরনের কংক্রিট একদম ভিতরগত তথ্য পান, তখন দেখবেন এই সাইপ পাওয়ার থেকে আপনাকে আপনার রিকভারি একটা বেনিফিট দিতে পারে, অথবা আরো বড় কিছু দিতে পারে। যেমনটি বলেছিলাম আমি, প্যানিনসুলা যখন 10 টাকা 11 টাকা 12 টাকার সময় ছিল, তখন বলেছিলাম যে প্যানিনসুলা একটা রিকভারি, বিগ প্রফিটেবল এবং রিকভারি এবং একটা স্ট্রং শেয়ার। এর মধ্যে ইসলামী ফাইন্যান্সটা আপনাদের নজরে আনছিলাম, সেইটাও বলেছিলাম যে এটার এই জায়গা মানে 5 টাকা 80-90 পয়সা বা 6 টাকার ঘরে যখন বলেছিলাম,
তার ইপিএস রিকভারির যে অবস্থান দেখেছি, এটাও একটা বড় ধরনের প্রফিটেবল শেয়ার। অলরেডি দুইটাই শেয়ার 50%-এর উপরে প্রফিট দিয়ে গেছে, আরও প্রফিট দিবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গলাটা ভালো না, ইনশাল্লাহ আমরা আবারও যখন একটু নর্মাল হবে সব কিছু, আমরা আনন্দ ফুর্তি করব, গান গাইবো, আমাদের জায়গা আমরা শিক্ষার জায়গায় থাকবো, এবং এই বাজারকে আমরা ইনশাল্লাহ এই বাজারকে আমরা যদি আমাদের জায়গা থেকে শক্ত অবস্থানে থাকি, আমাদের জায়গা থেকে যদি ভালো অবস্থান তৈরি করতে পারি, এই কোনো গুজবে যদি কান না দেই, কোনো গুজবের ভিতরে যদি আমরা না ফাঁদে না পা দেই, এবং ওই যে উই ওয়ান্ট গেইনারের মতন বদমাইশ গ্রুপগুলো থেকে যদি আমরা লিভ নিয়ে ওদেরকে যদি আমরা মানে বিতাড়িত করতে পারি বা ওদেরকে যদি অ্যাভয়েড করতে পারি, আমাদের কোনো প্যানিকের দিকে না তাকাইতে পারি এবং বাজারকে বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা এই বাজারে সফলতা অর্জন করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল অ্যাট দ্য সেম টাইম, ইনশাল্লাহ চলে আসবো। সবার জন্য শুভকামনা রইল, এবং আপনারা এখন কোনো শেয়ার না বিক্রি করে ধৈর্য সহকারে থাকুন, ইনশাল্লাহ বাজার আপনাদেরকে প্রফিট দিবে। ধন্যবাদ।